কেমন আছো বন্ধুরা? শুনতে পাচ্ছ স্যার আমাকে? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি, ভালো আছি। আমাকে কি দেখতে পাওয়া যাচ্ছে? স্যার এখনো যাচ্ছে দেখতে স্যার। পাওয়া যাচ্ছে না। আচ্ছা, লাইভটা সম্ভবত হয়েছে, না হয় নাই এখনো, দাঁড়াও। ওকে, লাইভ শুরু হলো। আমরা শেয়ার দিয়ে দিই। আচ্ছা, তো আজকে আমরা ভোকাবুলারি ক্লাস নিয়ে আলোচনা করব। সিনোনিম, অ্যান্টোনিম, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের শীট আমি আগে দিয়ে দিলেও আজকেও একটু কথা বলবো এগুলো নিয়ে। তো বন্ধুরা, এই ক্লাসটাতে আমি তোমাদের কিছু পড়ার কৌশল, কিভাবে পড়বা, ভোকাবুলারি কিভাবে চর্চা করতে হয়, সেটা থিওরিটিক্যালি না, ধরো আমি নিজে পার্সোনালি, বা ধরো কত জায়গায় তো কত ভাবে বইপত্রে নানা নির্দেশনা দেয়া থাকে, এরকম অনেক কিছুই পাওয়া যায়। তবে আমি পার্সোনালি যেভাবে বেনিফিটেড হয়েছি, নিজে যেটা ফিল করেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সেভাবেই তোমাদেরকে একটু আহ কথা বলার চেষ্টা করব। কিন্তু আনফরচুনেটলি, ধরো তোমাদেরকে যে মোটিভেটেড রাখবো বা তোমাদেরকে ইন্সপায়ার্ড রাখবো, সেটা কেমন জানি ভেতর থেকে সেই জায়গাটা আসতেছে না, সত্যি অনেস্টলি। ধরো এত কিছুর মধ্যে, ধরো নিজেকে যখন এই জায়গায় মানে ওই বেঞ্চে যখন চিন্তা করি, তোমাদের জুতায় যখন দাঁড়াই, তখন আসলে সত্যি মনে হয় যে এত কিছুর ভিড়ে মোটিভেটেড থাকা, এত কিছুর ভিড়ে ভাই, ধরো অন দা টো থাকা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আমাদের এন্ড থেকে খুব সুন্দর সুন্দর নানা নানা কথা বলা যায়, কিন্তু তোমাদের এন্ড থেকে ব্যাপারটা আসলে অনেক কঠিন। এটা ধরো, আই জাস্ট ক্যান ইমাজিন, আমি যখন ধরো চিন্তা করি যে ধরো আমার যদি এই সময় আমি এই জায়গায় থাকতাম, তাহলে আসলেই মানে কোনো ভয়াবহ ওরকম ধরনের এলোমেলো লাগে আর কি। আমি কিভাবে ভাষায় প্রকাশ করব, কোন শব্দগুলা প্রয়োগ করব, আমি আসলে এই বুঝতে পারছি না। তো এই সময় আসলে তোমাদেরকে মোটিভেটেড রাখা আসলে অনেক কঠিন, তোমরা নিজেরাও মোটিভেটেড হওয়াও অনেক কঠিন। এখন তোমাকে নানাভাবে নানা কিছুই বলতে পারি, বাট ইটস ডিফারেন্ট কাপ অফ টি। এখন কি করবা? আমি তোমাকে এটাও বলতে পারতেছি না, আই হ্যাভ নাথিং টু সে অ্যাকচুয়ালি। আমি তোমাকে এটা বলতে পারতেছি না, ভাই সব কিছু বাদ দিয়ে দাও, পড়াশোনা করো। হ্যাঁ, এটা আমি কিভাবে জোর দিয়ে বলবো? ডু আই নো এভরিথিং? আমি কি জানি কি হচ্ছে না হচ্ছে কোথায়? তো এটা আমি তোমাকে বলতে পারবো না তো, যে পড়ো, সব ছেড়ে ছেড়ে দিয়ে শুধু পড়াশোনা করো, এই কৌশলে পড়ো। এই অথচ আজকে আমি অনেক, ধরো এই ক্লাসগুলোতে অনেক কথা বলি, পড়াশোনা করবে কিভাবে, কৌশল টৌশল অনেক কিছুই বলি ভোকাবুলারি ক্লাসটাতে। ভোকাবুলারিতে সাধারণত ধরো এই অনেক, এই ধরো এই এটার অর্থ এটা, এই করে আমার কাছে ব্যাপারটা আমি এনজয় করি না। এই জিনিসটার অর্থ এরকম হবে, এটাই কারণেই হবে। তো এই ক্লাসটাতে আমি আসলে একটু কৌশল টৌশল নিয়ে আলোচনা করতে চাই আর কি, সবসময় সবগুলো ব্যাচেই তাই করি। কিন্তু আসলে এখন নিজের কাছে কেমন জানি ভালো লাগতেছে না, ধরো এগুলো বলবো তোমাদেরকে, তোমরা পড়বা, আহ, আমার অডিয়েন্স কিভাবে নিচ্ছে ব্যাপারটা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তো এটা এই সময় আসলে অনেক কঠিন সময় যাচ্ছে তোমাদের জন্য, এটা দুর্ভাগ্যজনকই বলতে হবে। পরে কথা বলবেন, আমি বিষয়টা তো বুঝেছি। আহ, আহ, ক্লাসটা শেষ করিনি। এই কথা বলো না তো। এটা দুর্ভাগ্যজনক তোমাদের জন্য, তোমাদের প্রতি সিম্প্যাথাইজড হওয়া ছাড়া, তোমাদের জন্য মন খারাপ করা ছাড়া আসলে কিছু করার নাই। এই তো এর কি আসলে সবার জন্যই একটা খুবই একটা বাজে সিচুয়েশন। ধরো যারা ক্যাডার পেয়েছে গত 33 থেকে 41, না জানি 45 এইভাবে কথা বলতেছে, তো যারা ক্যাডার পেয়েছে,
তোমার চিন্তা তোমার কাছে ভাই, আমার চিন্তা আমার কাছে। তোমার কাছে মনে হতেই পারে কারো কাছে যে সবাই এভাবে পেয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় না। আমি অনেক কাছ থেকে অনেককে দেখেছি তো, অনেক কাছ থেকে একেবারেই খুব নিকট থেকে অনেক স্টুডেন্টকে আমি একদম একেবারেই ভিতর থেকে দেখেছি তো। তো আমি এটা বিশ্বাস করি না আর কি, যে ধরো এখন এটা তোমার সাথে নাই মিলতে পারে ভাই, যে 100% এমন হয়েছে। আমার কাছে মনে হয় যে বেশিরভাগই ফেয়ারলি হয়েছে। দুই চারটা ঘটনা ঘটেছে বা ঘটেনি, সেটা আমি মন্তব্য করতে চাই না, বাট আই বিলিভ, এটা আমার বিশ্বাস আর কি। আর আমি তো প্রমাণ দিতে পারবো না, জানি না। আমার ওদের জন্য খারাপ লাগে সিরিয়াসলি, যে ধরো এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত স্বপ্নের, এত আরাধনার, আমি নিজের ক্ষেত্রে দেখেছি না, যে এত আরাধনার একটা ব্যাপার, যে কেমন যে লাগে ভাই একটা রেজাল্ট হয়ে যায়, কল্পনা করতে পারবো না। হ্যাঁ, এই আল্লাহ তোমাদেরকে সেই সুখানুভূতিটির দিক, এই এই প্রার্থনা করি, এই দোয়া করি। অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি, নিজের রোল নাম্বারটা ওই জায়গাটায় দেখার, এত পরিশ্রমের পরে, এত কষ্ট করার পরে, এবং ধরো স্বপ্ন দেখে 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 দীর্ঘদিন ধরে, আবার আমার সময় তো ধরো 2 বছর, আহ, আহ, আমাদের একদম সবচেয়ে ফাস্টেস্ট হয়েছে 31 BCS, আমার কাছে মনে হয় স্মরণকালের। মানে সার্কুলার হওয়া থেকে তোমরা বিরক্ত হচ্ছে কথাগুলোতে ভাই? না না স্যার। স্যার বলেন। সার্কুলার হওয়া থেকে একেবারে জয়েন করা পর্যন্ত 2 বছরের কম সময় লেগেছে। 2011, হ্যাঁ 2011 সালের ফেব্রুয়ারি মাসে সার্কুলার হয়েছে আমাদের। আমরা 2013 সালের জানুয়ারির 15 তারিখে জয়েন করেছি। মানে 2 বছরের কম সময় না তাহলে? 1 মাস কম সময়, মানে স্যার ধরো আপনার কর্মস্থল কোনটা স্যার? 23। আহ, আচ্ছা, দাও আছি কোনো জায়গায় করিডোরে খাচ্ছি এই তো। 23 মাস, ধরো আমাদের একবারে সার্কুলার হওয়া থেকে, তাহলে আমাদের সময়টা অনেক কম সময়ের মধ্যেই আমাদের হয়ে গেছে। আর এখন যারা হচ্ছে, ওদের স্ট্রাগলটা আরো বেশি। 4 বছর ধরে একটা ছেলে অপেক্ষা করে, কত সাধনার এটা ভাই। এখন ধরো এখানে কালিমা লেপন হচ্ছে, হ্যাঁ, যারা কালিমা লিপ্ত করছে তাদেরই বা দোষ, মানে এখানে সরাসরি বলা যাচ্ছে না যে তারা করতেছে। এখন কে কাকে চেনে ভাই? কে কার মানে কথা বলবে? কে কাকে চেনে? কে কাকে ভেরিফাই করবে? নোবডি নোজ, নোবডি, তাই না? এই র্যান্ডম এখন দেখি ফেসবুকে কোনো কোনো কারো কারো ছবি টবি দিয়েও লোকজন ট্রল করতেছে, যে এই এনারা তাহলে এইভাবে ক্যাডার হয়েছে। আসলে আমি জানি না তারা কিভাবে ক্যাডার হয়েছে, বাট স্টিল আমার কাছে মনে হয় যে ইটস বেশি হার্শ, একটু একটু বেশি হার্শ হয়ে যাচ্ছে হয়তো। কারণ আসলে এটা আমার বিশ্বাস থেকে বলতেছি ভাই, বেশিরভাগ লোকজনই খুব ফেয়ারলি পেয়েছে, এটা আমার বিশ্বাস। আমি জানি না, আমি বারবার বলতেছি, আমি প্রমাণ করার কি এখানে? প্রত্যেকটা মানুষের একটা বায়াসনেস থাকে না? এটা ধরো বলতে পারো আমার এই জায়গায় বায়াসনেস, আমি এই জায়গায় এদিকে একটু বায়াসডি। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বেশিরভাগই ফেয়ারলি হয়েছে। 2-4টা ঘটনা হয়তো ঘটেছে, হয়তো ঘটেছে এই। এখন তাদের জন্য দেখো কত কষ্টকর, তোমাদের জন্য যারা ধরো চারদিকে এত অন্ধকার দেখতেছো, তাদের জন্য খুবই খারাপ অবস্থা। কিন্তু চিন্তা করো যে এত তিল তিল স্বপ্ন করে, স্বপ্ন দেখে, একেবারে মারাত্মক লেভেলের পরিশ্রম করে এই জায়গায় এসেছে, ওই অনুভূতিটা ভাই, যে কেমন একটা celestial একটা ফিলিং, সেটার মধ্যে কেমন জানি এখন একটা খারাপ লাগা কাজ করতেছে চারদিকের চারপাশের লোকজনের কথাবার্তা শুনে। এই কয়েকজনের সাথে আমার কথা হয়েছে, এই যে সবার ভিতরে একটা কেমন জানি অস্বস্তি কাজ করতেছে। হ্যাঁ, এই আর কি। তো এনিওয়ে, আহ এখন কি করে, কি হয়, এবং আমরা আসলেই এইসব জায়গা থেকে উত্তরণ ঘটাতে পারবো কিনা, সেটা আসলে ভবিষ্যতে বলে দিবে। আমি এইসব বিষয় নিয়ে বেশি কথা বলতে চাই না, বেশি মন্তব্য করতে চাই না। এই ঈশ্বর আছেন, দেখা যাক কি হয়। হি ইজ দেয়ার অলওয়েজ। আচ্ছা, যাক। তো আমি আমার মতো করে বললাম, তোমরা কেউ কোনো কিছু মনে কষ্ট পাইলে দুঃখিত ভাই। এই তো এনিওয়ে, তোমাদেরকে মোটিভেটেড রাখা অনেক কঠিন হইলো, তো আমি একটু চেষ্টা করি কিভাবে কি পড়বা। যদি সঠিক রাস্তায় সবকিছু চলে, তাহলে আমার বিশ্বাস না, আমি নিশ্চিত তোমাদের এগুলো কাজে লাগবে। আর যদি না চলে, তাহলে তো সবারই ভাগ্য খারাপ। হ্যাঁ, এই
এই তো ঠিক আছে, আমরা শুরু করে দিচ্ছি। আর আসলে যেটা বলছো 99% ফেয়ার, ঠিক আছে। ও, হ্যাঁ আমারও তাই মনে হয়। কিন্তু ধরো যেভাবে লোকজন কিছু কিছু তোমরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কিছু কিছু পেজে টেজে যেভাবে ধরো উঠে পড়ে লাগছে, উম, একেবারে খুব ভীতিকর আর কি ব্যাপারগুলা, মানে কষ্টদায়ক। কারণ তুমি আসলে ধরো আমার ফ্রেন্ড লিস্টেই তো, ধরো আমি এটা করতেছি, আমি এখন ট্রল করতেছি, এখন আমার ফ্রেন্ড লিস্টেই তো কত, আমার স্টুডেন্ট বাদ দাও, তোমার মতোই আমি যদি ধরি আর কি, আমার কত ভাই ব্রাদার থাকতে পারে, তাই না? কিন্তু মানে আমি পরোক্ষভাবে তাদেরকে খোঁচা দিচ্ছি, কেমন না, তাই না? এতদিন দেখা গেছে তারা আমি অভিনন্দনও জানাইছি, এখন আমি তারা খোঁচা দিচ্ছি, কিন্তু আমি শিওর না যে ও এইভাবেই হয়েছে, আমি এটা শিওর না। কিন্তু আমি ধরো ওরে খোঁচা দিতে, তাইলে তোমরা এভাবেই ক্যাডার হয়েছো, এভাবেই জামাই বউ ক্যাডার হয়, এভাবেই ওই হাস, আমার কাছে মনে হয় একটু বেশি হাস। হ্যাঁ, আর স্যার একেবারে। বাতিলের বিষয়টা স্যার খুবই স্যার হুম, বুঝি নাই, বুঝি নাই। বাতিল যদি হয় স্যার। না, জানি না এগুলো কি হয় না হয়। আমার আসলে এই ব্যাপারে বাতিল হওয়াটা আমার কাছে অসম্ভব মনে হয়, কিন্তু স্টিল এমন একটা দেশ যেখানে সবকিছুই সম্ভব, আবার সবকিছুই অসম্ভব। স্যার সময়টাও স্যার ম্যাটার করে স্যার, পরে বুঝলেন কি? আবার আরো 5 বছরের কোর্সে ঢুকলে স্যার সারা জীবন আমি তো স্যার এটা বললাম না, নিতে হবে। এগুলা হিসাব কিতাবের কোনো কিছু নাই, বুঝছো? তোমার হিসাব কিতাব করলে নানা কিছুই নানা কিছু হয়, কিন্তু আমি এটা আমি আই ডোন্ট নো, এইটা সব সম্ভবের দেশ, সব অসম্ভবেরও দেশ। এই তো হু নোজ, এই আমার মনে হয় যেটা সম্ভব না, কিন্তু কোনো কিছুই নিশ্চিত করে তো বলা যায় না। আচ্ছা, ওকে, চলো। ভোকাবুলারি না শুধু, আচ্ছা আমাদের লাইভটা হচ্ছে কিনা দেখি। জি স্যার হচ্ছে, আমি একটু আগে চেক করেছি স্যার। ধরো আমি একটু ফেসবুকে ঢুকে থাকি। আচ্ছা আমি আমার এটার কথা বলি, ধরো আমি কিভাবে আমার প্রিপারেশনে ভোকাবুলারি বা এই মেমোরাইজিং পার্টটা কিভাবে কি করেছি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের জন্য একটা শিট রেডি করেছি আমি। শিটের কাজ এখনো আসলে 100% কমপ্লিট হয়েছে আমি বলবো না, আমার কাছে মনে হয় যে আরো দুই একবার রিভিশন দিতে পারলে আর একটু ভালো লাগতো, কিন্তু আসলে মানে এত ইয়ে করেও শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আরো একবার বা দুইবার রিভিশন দিতে পারলে আর একটু ভালো লাগতো। তো বেশ কয়েকবার রিভিশন দিয়েছি, তারপর আমি তোমাদেরকে দিয়ে দিব। হুম, এরপর যদি কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট থাকে আমি এটা তোমাদেরকে জানাই দিব, কারণ তোমাদেরকে তো পড়াশোনাও শুরু করতে হবে, তাই না? সেখানে আমি দিয়ে দিব, আজকেই দিয়ে দিব ক্লাস শেষে। তো একটা হ্যান্ড আউট রেডি করেছি, সেই হ্যান্ড আউটের সোর্স কি বা কিভাবে আমি শব্দগুলো অ্যাকুমুলেট করেছি, আমার পরিকল্পনা কি, আমি এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দুইটা বিষয় তোমাদের রিটার্নের জন্য জরুরি, যেটা আমি প্রিলিতেও আসলে করব। প্রিলিতেও যে মেমোরাইজিং পার্ট গুলো আছে সেগুলোর কাজ এখন শুরু করতে পারি নাই। দুইটা কাজ তো হয়ে গেছে, ধরো তোমাদের রিটার্নের এই এক্সকিউজে দুইটা কাজ তো হয়ে গেছে। তো আরো বেশ কিছু বাকি আছে যেগুলো শুধু ধরো প্রিলির জন্যই করার চেষ্টা করবো আর কি। এই কতদূর পারি সেটা গড নোজ। আম, আচ্ছা শুরু করে দেই। প্রথম হচ্ছে মেমোরাইজিং পার্টে ধরো অনেকগুলো ব্যাপারই থাকে। ধরো জেনারেল নলেজ তো একটা মেমোরাইজিং পার্ট, কিন্তু কিছু স্পেশাল মেমোরাইজিং বিষয় আছে। ধরো আমি আমার ক্ষেত্রে যেগুলো আমি ডিটেক্ট করেছিলাম আর কি, একটা হচ্ছে ভোকাবুলারি, দুই নাম্বার হচ্ছে এই যে বাংলা সাহিত্যের যে অথরদের ব্যাপার আর কি। বাংলা সাহিত্যে বিভিন্ন অথর, আমাদের সময় 35-এ শুধু ইংরেজি লিটারেচার এসেছিল, এর আগে আমি তো 31-এর, এর আগে ইংরেজি লিটারেচার ছিল না। তো তখন ইংরেজি লিটারেচারের জন্য, আর তাছাড়া ধরো ইংরেজি লিটারেচার থাকলেও আমার মনে হয় যে ওইভাবে আমি হয়তো এফার্ট দিতাম না, কারণ আমার আমার বেসিক তো এখানেই, সাবজেক্ট তো এটাই, সেই কারণে হয়তো না। আচ্ছা বাদ দাও, তোমাদের জন্য এই জন্য বললাম এই কারণে যে তোমাদের যেহেতু ইংরেজি লিটারেচার আছে, দেখো এটা তো আর রিটেনে নাই, তাহলে বাদই দিলাম। তো এমনি বলছিলাম আর কি যে বাংলা সাহিত্য, তারপর হচ্ছে এখান অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, তারপরে ফ্রেজিডিয়ামস, তারপরে ভোকাবুলারি সিনোনিম, এরপরে রাজধানীর নামগুলা, মুদ্রার নাম মনে হয় সিরিয়াসলি দেখি না, অল্প অল্প সিলেক্টিভ কটা দেখছিলাম, রাজধানীর নামগুলা এবং সংবিধান। আরো কি যেন দু একটা ইস্যু ছিল। এই কয়টা প্রতিদিন আমার মেনুতে থাকতো, বুঝছো, প্রতিদিন মেনুতে থাকতো। এবং একটা পর্যায়ে ধরো আহ, এই রাজধানীর নামগুলা এবং এই যে ইয়েটা, রাজধানীর নাম আর সংবিধানটা,
তো ওই দিন দেখছি যে একটা ছেলে বলতেছে যে সে 4.5 মিনিট ইউটিউবে দেখলাম, 4.5 মিনিটে সে সংবিধানের সবগুলো অনুচ্ছেদ মুখস্থ পারে। আমি অনুচ্ছেদের শিরোনামগুলো আর কি, পুরাটা তো আর মানে 4.5 মিনিটে সম্ভব না। অনুচ্ছেদগুলো 153টা যে অনুচ্ছেদ, তো আমি সেটার 3.5 মিনিট লাগতো মনে হয় আমার, বুঝছো? 3.5 মিনিটে আমার গড় গড় করে বলে ফেলতে পারতাম। এবং এই সংবিধান আমাকে খুব বড় একটা কনফিডেন্স বুস্ট আপ করেছে সংবিধানের এগুলো মনে রাখার কারণে। ধরো এই জায়গা থেকে কোনো কোশ্চেন আসা, প্রিলিতে তো 137 নম্বর অনুচ্ছেদ আসে ঘুরে ফিরে, এটা ওই যে পিএসসি যেটা, প্রিলিতে অত ইয়ে দিতে হয় না, কিন্তু রিটেনে খুব কাজে লেগেছে আমার এটা। ধরো যে কোনো কথা বলতে গিয়ে, যে কোনো লেখা লিখতে গিয়ে যখন আমি সংবিধানের রেফারটা করি, তখন সেরকম একটা মানে ভালো লাগা কাজ কাজ করতে। দেখো রিটেনের ক্ষেত্রে কিন্তু কন্টেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কন্টেন্ট ধরো তুমি লিখতে জানো, বাংলায় লিখতে জানো, কিন্তু ওই একটা বিষয়ে তোমার ভালো কন্টেন্ট মাথায় আসতেছে না, সংবিধানে একটা রেফারেন্স দিতে পারা একটা দারুণ কন্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছো ভাই? তো এটা এটা আমাকে যথেষ্ট মানে খুব কনফিডেন্স দিত আর কি, যে আমি এই কনস্টিটিউশন থেকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, এটা ভালো লাগতো। তারপরে তো এই বিষয়গুলার এখন ধরো সিনোনিম অ্যান্টোনিম মানে ওয়ার্ড গুলা, তুমি কত কত ওয়ার্ড, কয়টা তুমি জানো কয়টা তুমি জানো না, এটাই তুমি ঠিক মতো জানো না। তুমি কয়টা জানো কয়টা জানো না এই জিনিসটাই ঠিক মতো জানো। কোনো কোনো দেখেছে পড়েছো তুমি, ওইটা পড়েছো, বাট তোমার পরীক্ষার হলে গিয়ে তুমি ওইটা যে তোমার স্টেক থেকে এসেছে, তুমি যা পড়েছো সেখান থেকে এসেছে, ইউ আর নট শিওর অ্যাবাউট দ্যাট। তুমি ওই ব্যাপারে শিওর না। তোমার কাছে মনে হয় যে না এটা তো আমি পড়িনি, আবার বাসায় আসলে মনে হয় যে হ্যাঁ এটা তো আমার পড়ার মধ্যে থেকেই আসছে। তো এরকম একটা গোলক ধাঁধার মধ্যে থাকতে হয় তোমাকে। এই তো এই জন্য আমার একটা পরিকল্পনা আছে। সেটা হচ্ছে যেভাবে আমি কাজটা করেছিলাম, তো প্রথমত একটা স্টেক তুমি সিলেক্ট করে নিবে, যেটা আমি ধর তোমাকে সিলেক্ট করে দিয়েছি, তুমি নেওয়ার দরকার নাই, আমি তোমাকে 813 একটা স্টেক সিলেক্ট করে দিয়েছি। এই 813 হচ্ছে তোমার টার্গেট। ইটস নট লাইকলি যে 813 থেকেই তোমার বিভিন্ন পরীক্ষা কমন পড়বে, পড়বে না, বা পড়বে, পড়ার সম্ভাবনাই বেশি আল্লাহর মতে। আমি যেভাবে এফার্টটা দেওয়ার চেষ্টা করেছি, পড়ার সম্ভাবনাই বেশি। ধরো পড়লো না, ডাজন্ট ম্যাটার, তোমার না পড়লে মনে রাখবো যে কারোই পড়তেছে না আর। কিন্তু ভাই যদি এলোমেলো করে পড়ো, তোমার পড়লেও তোমার পড়বে না। তোমার ভোকাবুলারিতে কত ওয়ার্ড তোমার রেডি আছে এখানে তোমরা কেউই বলতে পারবে না। তোমার কয়টা ওয়ার্ড রেডি আছে কে বলতে পারবো বলো তো ভাই? ডাজেন্ট ইভেন নো। তুমি অবচেতন ভাবে তো কত কত ওয়ার্ড জানো, এমনি স্পেশাল কয়টা ওয়ার্ড তোমার রেডি আছে তুমি কিন্তু এটা জানো না। তুমি আজকের পর থেকে জানবা যে আমার এতটা ওয়ার্ড রেডি আছে। ভাই আমার কথাই পর্যন্ত বুঝছো তোমরা? জি স্যার। আচ্ছা, গেল এটা। এখন এই ওয়ার্ড গুলার সোর্স আমি কোথায় নিয়েছি, আমি অন্য বাংলা সাহিত্য টাহিত্য নেওয়ার কথা না বাড়াই, তোমাদের জায়গাতেই তোমাদের থাকি। তো ওয়ার্ড গুলার সোর্স আমি কোথায় নিয়েছি, জিআরির যেই মানে ব্যারনের যেই একবারে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির যেই 300, তার তো ফ্রিকোয়েন্সির নানা স্টেজ আছে, একদম 333টাও এখানে আছে। এছাড়া তোমাদের বিভিন্ন পরীক্ষা টরীক্ষা সবচেয়ে বেশি বেশি আসে যেগুলো, সেগুলো আমি অনেক দিন ধরে ধরে বসে বসে কালেক্ট করেছি। এরপরে জিআরই ডিকশনারি গুলাতে যেগুলো সবচেয়ে বেশি বেশি কমন কমন ওয়ার্ড, সেগুলো এবং ক্রস চেক করলে দেখলে দেখা যায় যে ওগুলা প্রায় আবার 50% বা 60% মতো বেরোনোর ওখান থেকে 333-এর মধ্যে। তো বিভিন্ন ভাবে আমি মোটামুটি 813 ওয়ার্ড পর্যন্ত সিলেক্ট করেছি। এখন ধরো এর বাইরে তো বিস্তীর্ণ ওয়ার্ড আছে ভাই, আমার নিজের কাছে প্রচুর ওয়ার্ডের কালেকশন আছে এখন। তো সবগুলো নিয়ে কাজ করা হয় নাই, এমনি আছে আর কি কালেকশন। কিন্তু ধরো এত বিস্তীর্ণ ভাবে যদি তুমি টার্গেট করো, তাহলে ওইটা কিন্তু বাস্তবসম্মত না। ধরো তুমি 4,000 ওয়ার্ড টার্গেট করেছো, এটা বাস্তবসম্মত না আসলে। কারণ তোমার অন্যান্য পড়াও তো আছে, তোমাকে সবকিছুতে দিকেই তো নজর দিতে হবে। কিন্তু ওয়ার্ডের ব্যাপারে তোমার ফয়সালাটা কোথায়? সেই ফয়সালা হচ্ছে আজকের পর থেকে মাথায় রাখবা যে এই 813 ওয়ার্ড শেষ। ভাই আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আসো পড়বা কিভাবে। ওয়ার্ড পড়ো আর ভুলে যাও, পড়ো আর ভুলে যাও। পড়ার নিয়মটা অবশ্যই এটা ফলো করলে দেখবা যে একটা দারুণ ফল পাবা। দেখো তোমার টার্গেট 800, মানে আলটিমেট গোল হচ্ছে 813। 813 পর্যন্ত পৌঁছাবে, এরপরে যাওয়ার দরকার নেই। এরপরে যদি তুমি ইচ্ছা ভাই 20,000 ওয়ার্ড পড়ে ফেলতে পারো, হু কেয়ার্স, সেটা তোমার ব্যাপার। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করছি আর কি, ইউ নিড নট গো ফার্দার।
আমি তোমাকে সাজেস্ট করছি ইউ নিড নট গো ফার্দার, কিন্তু তুমি যদি চাও ভাই, তোমার সামর্থ্য থাকে, আমি তোমাকে না করার কে ভাই, তুমি করো, সব ওয়ার্ড পড়ে ফেলো, কোনো সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে, এই আউট অফ দিস 813 ওয়ার্ড তুমি প্রথম দিন 100টা, প্রথম দিন সকালবেলা 100টা, হ্যাঁ, আবার শর্ত প্রযোজ্য এখানে। ওই লুতুপুতু পড়া যারা পড়ো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যারা পড়ো ভাই, তাদের জন্য না। যারা মনে করতেছো ভাই যে বিশেষ পরীক্ষা টরীক্ষা দিব, ওই সেই আহ, এগুলা, দেখো এই কথা বলতে গিয়ে আমার বারবার আটকে যাচ্ছি। হ্যাঁ, ওই শুরুতে যে কথাগুলো বলছি, বাদ দাও, ধরো সবকিছু সুন্দরভাবে চলতেছে, সবকিছু ফেয়ার এন্ড চমৎকার, আমরা সেই অবস্থান থেকে কথা বলি, কিছু করার নাই, আমরা ভাই হেল্পলেস এই জায়গায়। হ্যাঁ, ওকে আসো। তো এখন যে 3 ঘন্টা পড়তেছো 4 ঘন্টা পড়তেছো, এইটা দিয়া চিন্তা করতেছো যে না, তুমি একটা কিছু হয়তো করে ফেলবা, আমি তোমাকে ডিসকারেজ করতেছি ভাই। আমি তোমায়, তুমি হয়তো ভাববা যে স্যার একটু যদি একটু বাকাস টেকনিক বলতেন, যে 2 মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল, 1 মাস কিভাবে ভালো করে পড়লে বিসিএস ক্যাডার হইতে পারবেন, এই 15 দিন কিভাবে কাজে লাগাইলে আপনি ক্যাডার হইতে পারবেন, 46তম বিসিএস, এখন 47, সরি 46, 46তম বিসিএস এর 46টি কৌশল, ধরো এইভাবে আমি তোমাদেরকে নানা চটকদার, এবার এই 1 সপ্তাহ কিভাবে কাজে লাগাইলে বিসিএস ক্যাডার হইতে পারবেন, এই কালকে পরীক্ষা, আজকের রাতটা কিভাবে কাজে লাগাইলে বিসিএস ক্যাডার হইতে পারবেন, অথবা তাও পড়া লাগবে না, তাও করা লাগবে না, শুধু কালকে পরীক্ষা হলে গেলে কেমনে বিসিএস ক্যাডার হইতে পারবেন ভাই। স্যার এগুলো এগুলো সব আমি অসম্ভব এগুলো ব্যাপার। আমি আমি বলতে পারবো না, এগুলো আমি জানি না, এগুলো হয়তো সম্ভব, বাট আই ডোন্ট নো দ্যাট, আমি জানি না। এখন আসো, যে তার জন্যই কথাগুলো বলেছি যে প্রচুর সময় নিয়ে পড়ো, ডেইলি অ্যাটলিস্ট 10 আওয়ার্স সময় তুমি দাও, অ্যাটলিস্ট 10 আওয়ার্স সময় তুমি দাও, আরো বেশি দেওয়া উচিত, সেটা 13 into 14 আওয়ার্স হওয়া উচিত, এবং এটা হয় সম্ভব, আমার নিজেরই তো ভাই হয়েছে, এটা সম্ভব, এটা ভেরি মাচ সম্ভব। যে জিনিস নিজে দেখে আসি নাই, যে জিনিসটার মধ্যে দিয়ে নিজে যাই নাই, সেটা আমি কখনো বলতে পারি না সম্ভব। কিন্তু আমি তোমাদেরকে বললাম আর কি, যে ভাই অন্তত 10-এর নিচে নাইবো না, অন্তত 10, মানে 10 হচ্ছে বর্ডার লাইন, নট বিলো 10 আওয়ার্স। যে এই 10 ঘন্টা করে অ্যাটলিস্ট পড়ো এভারেজ, তার জন্য কথাগুলা, তার ওই সময়টা আছে অবশ্যই এগুলা গুছানোর। তো সকালবেলায় প্রথমে 100 ওয়ার্ড নিয়েছো, এই হ্যান্ড আউটই ব্যবহার করবা, যে হ্যান্ড আউটটা দিয়েছি, এই দিব, 100 ওয়ার্ড নিবা প্রথমে। এই 100 ওয়ার্ড আমি হ্যান্ড আউটটা দেখাই দিব যে এখানে কি কি আছে। তো সেভাবে প্রথম দিন 100 ওয়ার্ড মুখস্থ করবা, মনে রাখার মতোই মুখস্থ করবা। 100 ওয়ার্ড মুখস্থ করতে ভাই সর্বোচ্চ তোমার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে প্রথম দিন। দ্বিতীয় দিন কি করবা, আরো 10 ওয়ার্ড বাড়াবার না, এই 100 ওয়ার্ডই করো। তৃতীয় দিন এই 100 ওয়ার্ড, চতুর্থ দিন এই 100 ওয়ার্ডই, পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম দিনও সেম 100 ওয়ার্ডই। আই ক্যান চ্যালেঞ্জ, অষ্টম বা নবমতম দিনে ভাই তোমার এই 100 ওয়ার্ড রিভিশন দিতে, পরেরগুলো কিন্তু রিভিশন হচ্ছে এখন, এই সেম 100 ওয়ার্ডই মাত্র অষ্টম বা নবমতম দিনে। এখন যারা বলতো স্যার আমাদের তো রিটেন পরীক্ষা, ভাই এখন বললাম না, এখন তুমি এই পর্যন্ত প্রিলিটিলি পাস করে আসতে যতদূর পর্যন্ত অ্যাকোয়ার করতে পেরেছো, ওইটার উপরে ভরসা রাখো, আল্লাহ ভরসা। হ্যাঁ, এটা রাতারাতি আমি বাক্যাস কোনো কিছু নাই যে রাতারাতি 2 সেকেন্ডে তোমার সব হয়ে গেছে, এইটা সম্ভব না। এই, তো এখন আসো, যে যে একটু পরিকল্পনা নিয়ে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাইতে চাও আর কি। তো আসো, 10তম দিনে এসেও তুমি সেই 100 ওয়ার্ড পড়তে দেখবা যে মাত্র সময় লাগবে 5 থেকে 7 মিনিট, অনলি 5 to 7 minutes। আই ক্যান চ্যালেঞ্জ, তোমার সাথে, তোমারই নিয়ে তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে পারবো, ওই 100 ওয়ার্ড সব 10তম দিনে, মাত্র সিরিয়ালি 10তম দিনে রিভিশন দিতে 5-7 মিনিটের বেশি লাগার কথা না, লাগবে না। এরপরে এবার আসো, আরো 50টা বাড়াবা, আরো 70টা, যার যতটা ইচ্ছা বাড়াবা বলছি, ওই 100 ছাড়তে বলি নাই। ওই 100-র 5 মিনিট নতুন 50টার প্রথম দিনে কত হইতে পারে, বা 70টার প্রথম দিনে কত কত হইতে পারে, আবার 1 ঘন্টা, বা আবার 1.5 ঘন্টা, আবার 2 ঘন্টা, ধরো কারো 1 ঘন্টা, কারো 2 ঘন্টা। 50টার বা 100টা 70টা, যে যত স্টেক যদ্দূর পর্যন্ত যার ভাল লাগে নাও, মানে আমি একটা বললাম আর কি সংখ্যা, সেটা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এই তো যদ্দূর পর্যন্ত বাড়াই নিছো তুমি সেই অনুসারে। এখন আসো, ওই 5 মিনিট মানে ওই আগের 100, সেটার জন্য তো 5 মিনিট আছেই, 7 মিনিট আছেই, সাথে ধরো আবার 1.5 ঘন্টা যোগ হয়েছে। সকাল ধরো তুমি 10 ঘন্টা 12 ঘন্টা পড়ো, তুমি 1.5 ঘন্টায় ভোকাবুলারি দিয়েছো, ইট ডাজন্ট ম্যাটার। এবার আসো, এভাবে আবার
তোমার 150 ওয়ার্ড এখন রিভিশন হচ্ছে, দ্বিতীয় দিন 150 ওয়ার্ড রিভিশন হচ্ছে। ভাই এভাবে প্রথম ধাপে 300 বা 350 ওয়ার্ড 1 মাসের মধ্যে হয়ে যায়। 300 350 ওয়ার্ডে থাকো, 300 350 400 হায়েস্ট 400 এর উপরে উঠানোর প্রথম ধাপ। এই 400 ওয়ার্ড প্রতিদিন প্রতিদিন এই 400 ওয়ার্ড রিভিশন দিতে তোমার ধরো এই 30তম দিন যাওয়ার পরে ধরো 400 ওয়ার্ড হয়ে গেছে। এর পরবর্তী তোমার একটা সময় 45তম দিনে বা 50তম দিনে তোমার 400 ওয়ার্ড রিভিশন দিতে কত সময় লাগবে? 20 মিনিট বা 25-20 মিনিট এরকম, মাত্র 20 মিনিট। মাত্র 20 মিনিট সময় দেওয়ার কারণে, এবং সেটা দেখো বেশি দিন ধরো যারা শুরুই করতেছো না, বা এই ঘটনাটা যদি ধরো তুমি 1.5 মাস আগে থেকে শুরু করতে, আজকে তোমার 400 ওয়ার্ডের একটা স্ট্রং বেস থাকতো না রে ভাই। এটা যদি শুরু করতে হয়, কাজটা শুরু করতে হয়, কাজটা শুরু না করে সেটা কঠিন, এই পরিশ্রমটার মধ্যে দিয়ে না গিয়ে সেটা কঠিন। এগুলা চিন্তা করলে ভাই তুমি ডিমোটিভেটেড হওয়ার 1000 টাকা ইস্যু পাবা, এক্সকিউজ পাবা। তো দেখবা যে তুমি ওই 2 মাস পরে তুমি 400 ওয়ার্ডই পড়তেছো, আর আপাতত বাড়ানোর দরকার নাই। 2 মাস, 2.5 মাস, 3 মাস পর্যন্ত এগুলাই ভাসতে থাকো, এগুলাই প্রতিদিন 15-20 মিনিট সময় দিতে থাকো। দেখবা যেগুলো যখন তোমার প্রাণের সাথে মিশে যাবে, তখন এইবার আবার ওই, আর আমি তো 813 একটা স্টেক তোমাকে দিয়েছি, সেই স্টেক থেকে আরেকটু নাও, আরেকটু নাও। এভাবে তোমার পরিক্রমার মধ্যে এই 1-1.5 বছরের সময়ে তোমার পরিক্রমার মধ্যে এই 813 ওয়ার্ড ঢুকে গেছে, তোমার জিনের অংশ হয়ে গেছে, তোমার ইনফরমেশন সিস্টেমের অংশ হয়ে যাবে। তবে প্রতিদিন তোমাকে এই সময়টা দিতে হবে। এখন এটা হচ্ছে কার জন্য ভাই? যে আসলে প্রিপারেশনটা নাও। তোমরা কিভাবে নিবে আমি জানি না। 10 ঘন্টার নিচে পড়া এটা বিসিএস এর কোনো প্রিপারেশন না, কোনো চাকরি পরীক্ষার প্রিপারেশন এটা না। 10 ঘন্টার নিচে পড়া। এখন তুমি আমার নানা উদাহরণ দিতে পারো ভাই, যে অমুক তমুক ওই সেই, আমার ওই ভাই স্যার এত বড় লাগে না, একটু ট্রিকি ওয়েতে একটু কৌশলে এই অনেক একটু কৌশল অবলম্বন করে আরো কম পড়লেও হয়। ভাই হয়তো হয়। ওই যে দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, আই ক্যানট ডিসকার্ড ইট। আমি বলতে পারি না যে ভাই হয় না। এই আল্লাহর দুনিয়া তো বিচিত্র ভাই। তুমি বলতে পারো না কোনো কিছু নিশ্চিত করে যে এটা সম্ভব না। হইতেও পারে, হয়, কিন্তু এক্সেপশন ক্যানট বি এক্সাম্পল। সেইটা যে তুমিও আবার হবা, তোমার ওই ভাই হইছে বলে, তোমার ওই আপু হইছে বলে, বোন হইছে বলে, সেইটা যে আবার তুমি, তুমি এটা বুঝে হালাইছো, তুমি এটা বুঝে ফেলছো, ওইটাই তুমি। তো এখন ঠিক আছে, তুমিও হইতে পারো, আল্লাহ তোমারও বানাইতে পারে, আমি সেই দোয়াটাই করি। কিন্তু ভাই আমার কাছে মনে হয় যে একটু বেশি জুয়া খেলতেছো, তুমি লটারিতে চলে যাচ্ছ বেশি। এই পরে আবার আফসোস করবা। এই কারণে একটু ওইটাকে ইন্সপিরেশন হিসেবে নিও না। ওই যে কেউ কম পড়ে পড়ে, এবং আমরা যখন একটা চাকরি বাকরি পেয়ে যাই, তখন আসলে আমার কাছে মনে হয় যে এটা তো আমি ডিজার্ভ করি, এই চাকরিটা তো আমি পাওয়ার। কিন্তু চাকরি পাওয়ার আগের দিনও, ক্যাডার হওয়ার বা যে কোনো একটা চাকরি পাওয়ার আগের দিনও মনে হয় যে আমি মানে ওই যে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে, তুই একটা গান আছে না, গরমকালায় আসলে জি স্যার। গ্রামে গঞ্জে গা, তখন মানে ওই আল্লাহ মেঘ দে ছায়া দে, তখন আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, যে আল্লাহ কিছু একটা দে, মেঘ দে ছায়াদের মতো করে। তো এই আর কি। কিন্তু পরে যখন আমাদের হয়ে যায় না, তখন আমাদের ভিতরে একটা অহম চলে আসে, একটা কনফিডেন্স চলে আসে। তখন আমরা আসলে আস্তে আস্তে নিজের স্ট্রাগলের সময়টা অনেক সময় ভুলে যাই। তখন এই ধরনের কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলি। তো ওই কারণে সে কারণে পড়তে পারি নাই, ওইটা ছিল সেটা ছিল, আমার আসলে প্রচন্ড মেধা, সেই কারণে একটু কম্পিউটারও হয়ে গেছে, এরকম অনেকেই প্রুভ করতে চায়। কিন্তু স্টিল জিনিসগুলো আমি নাকি শুনতে আমি ভালো ডিফেম শোনায়। করতেছি না, আমি ডিফেম, হ্যাঁ বুঝি নাই। যে অনেকের কাছে শুনতে ভালো লাগে জিনিসগুলা, হম হম। না যার আমি কারণে তারা ডিফেম বিশেষত করতেছি হয়তো না বা এই কাউকে, ধরো হতে পারে হয়তো, হতে পারে যে 2-1 জন হয়তো এরকম থাকতে পারে, যাক থাক। কিন্তু ভাই তোমার প্রতি আমি দাবি নিয়ে বলতেছি, তোমাদের প্রতি আমার দাবি থাকে, তো সেই দাবির অ্যাঙ্গেল থেকে বলতেছি। ধরো আমি তোমাদেরকে শাসন করতেছি একরকম, এই এই কথাটা, যে ডোন্ট ফলো দিস, এটাকে এক্সেপশন, এই এক্সাম্পল, এটাকে এক্সাম্পল হিসেবে নিবা না প্লিজ। এটা এক্সাম্পল হইলেও নিবা না। আমার কথা বুঝতে পেরেছো? আমি মানে তোমাদের অ্যাঙ্গেল থেকে বলতেছি, জি স্যার। তোমাদের পার্সপেক্টিভ থেকে বলতেছি। কে কি বলতেছে সেটা আমার মুখ্য বিষয় না এখানে, বলুক, আমার এইভাবে বলাও ঠিক হয় নাই। কিন্তু তোমরা এটাকে এক্সাম্পল, তোমাদেরকে বোঝানোর জন্য আমি হয়তো এইভাবে বলেছি, বাট এসব এভাবে বলা আসলে ঠিক হয় নাই। এক্সাম্পল এটাকে নিও না, পড়ো, অ্যাটলিস্ট 10 আওয়ার্স পড়ো ভাই। এই তো এনিওয়ে, হ্যাঁ ভালো, সাইফুরসটাও পড়তে পারো, ভালো। কবরের টাইম আছে 50 দিন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছে। ভাই এখন কি করবো আমি? রবীন্দ্রনাথ তোমার আমি কি কি বললাম এতক্ষণ? তো সেটাই বললাম,
এখন ধরো তোমার 5 দিন টাইম আছে, আমি তোমার কি বলবো যে ধরো আমি এমন কেউ না যে তোমার 100 ওয়ার্ড দিয়ে দিব, যে 50টা ওয়ার্ড দিয়ে দিব, 50 দিনে পড়বা আর তুমি ধরো এখানে কমন ফেলে দিবা। ভাই এরকম কেউ না, এটা এক্সপেক্ট আমার কাছে না, কারো কাছে কেউ না। কথা বুঝতে পেরেছো? আমি মাঝখান দিয়ে বলেছি যে যাদের এখন ধরো 10 দিন, 20 দিন, 30 দিন আছে, তুমি, আমি তোমার জন্য বলি না এই কথা, আমি এই হ্যান্ড আউটটা দিয়েছি। তোমাদের জন্য কি হবে তাহলে, তোমরা তোমাদের এ পর্যন্ত যদ্দূর পর্যন্ত একোয়ার করে এনেছো ভোকাবুলারি, সত্যের মধ্যে যা ফাইট করে দিয়ে আসতে পারো ফাইট করে দিলা, এই আর কিছুই করার নেই। আর যদি পারো এই ফাঁকে ফাঁকে এখান থেকে একটু একোয়ার টেকার করার চেষ্টা করলা না। তো এভাবে অগোছারি আসলে হয় না। ভাই তোমরা কি আমার মেসেজটা ক্লিয়ার? আমার জি আমার জি স্যার। ইয়ের ব্যাপারে ক্লিয়ার জি কাটা স্যার। আইডিয়াটা পাই। রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি কি বুঝতে পেরেছো কথাটা? বলো। আর তুমি নামটা চেঞ্জ করো ভাই প্লিজ, এটা আমার পড়তে আমার কাছে কেমন জানি অড লাগতেছে। কেমন, নামটা চেঞ্জ করে জি দাও। স্যার। হুম। এই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেক নাম দিতে হলে রবীন্দ্রনাথ ঠাকুরই কেন দিতে হবে? ধরো আরো কত কত নামই তো আছে, তুমি আমার নাম দাও লিস্ট, তাই না? এই না, আমার নাম দিও না, আমার নাম দিও না ভাই, আমার নাম দিও না। এই তারপরে কেলেঙ্কারি হয়ে না যাবে। না, কেলেঙ্কারি না, এখানে কাহিনী আছে। আমার নাম দিলে হয়েছে কি, আবার অনেকে আমার মেনশন দেয় তো তোমারে দিবে, তোমারে মেনশন দিয়ে বসবে, হ্যাঁ। যে এই পরে তুমি পড়ানো শুরু করবা, বুঝো নাই? আচ্ছা, এনিওয়ে, এনিওয়ে আসো তাহলে। এখন পদ্ধতিটা বুঝছো ভাই? লিস্ট তোমাকে 10 ঘন্টা পড়তে হবে, তাইলে এভাবে করে তোমার 1 বছরের মধ্যে, বা আমি সর্বোচ্চ 1 বছর ধরেছি, কিন্তু এটা 6-7 মাসের মধ্যে স্টেকে চলে আসে। বাংলা সাহিত্যের ক্ষেত্রেও আমি এই জিনিসটা ব্যাপক ফল পেয়ে, ভোকাবুলারি তো ধরো আমি সব পরীক্ষায় গিয়ে ইয়ে করে ফেলতাম তা না। তখন আমি আমার মতো করে একটা বই থেকে এরকম পড়ছিলাম, কোনো পরীক্ষা আসতো কোনো পরীক্ষা আসতো না, কিন্তু আমি কনফিডেন্ট থাকতাম যে এই এটা দেখছি, হ্যাঁ এটা তো আমার স্টেক থেকে আছে, এটা তো আমি পারি। দেখা মাত্রই বুঝতে পারি এটা পারি না, পারি না, কারণ আমার যে স্টেকে, আমি মনে হয় 550 ওয়ার্ডের মতো একটা স্টেক করেছিলাম। আমার স্টেকে যে 550 ওয়ার্ড আছে, আমি এগুলোর ব্যাপারে একবার মারাত্মক ওয়াকিবহাল। আমি এগুলো ধরো আমার রাইটিং টাইটিংও আস্তে আস্তে ব্যবহার করা শুরু করতে পারতাম। যদিও আস্তে আস্তে আমি পরবর্তীতে বুঝতে পেরেছি যে বোম্বাস্টিক ওয়ার্ড গুলা, জিআরই টাইপের ওয়ার্ড গুলা রাইটিং এ ব্যবহার করা ঠিক না, এটা আমি পরে বুঝতে পারছি। কিন্তু ধরো এমন ভাবে অ্যাডাপ্ট করে ফেলছি নিজেরে, যে ধরো ওগুলা আমার একদম রাইটিং টাইটিংও চলে আসতো, মানে আমার এর মধ্যে একেবারে জীবনের সাথে মিশে গেছে সেই ওয়ার্ড গুলো। এর বাইরে আর কিছু ধরো জানি না, শেষ। এর বাইরে কত হাজার হাজার ওয়ার্ড আছে আমি জানি না। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? সব তো আমি জানতে পারবো না, আমার আরো পড়া আছে, বা আরো অনেক কিছু রিভিউ করতে হয়, রিভিশন দিতে হয়। আমি ওই শুধু ওয়ার্ড এটা নিয়ে পড়ে থাকলে আমার হবে? কিন্তু সেখানেও তো একটা সলিউশন, একটা টার্গেট তো আমাকে লাগবে, তাই না? কথা কো, জি নাকি আমি স্যার। ওয়ার্ড একদম জি পড়বোই স্যার। না? সেটাও থাকবে, বাট সেটা কোন পর্যন্ত থাকবে, সেটা যে আমার মাথায় গুছানো, কি জানি সেটা আমি জানি, কি কি জানি না সেটাও আমি জানি। ক্লিয়ার? জি স্যার। এখন আসো ওই যে বাংলার কথা যেটা বললাম, তো আমি দেখি প্রায় পরীক্ষা টরীক্ষায় এটিউ টেটিউ কয়টা, তখন তো পিএসসির ওই পরীক্ষাগুলো আলাদা আলাদা হইতো, যে নন কাটার থেকে নিত না। 33 থেকে নন কাটার থেকে নেওয়া শুরু হয়েছে, 33 না জানি 34 থেকে নন কাটার থেকে নেওয়া শুরু হয়েছে। তো তখন ধরো আলাদা আলাদা পরীক্ষা হইতো, সাব রেজিস্ট্রার, তোমার এই যে এটিউ টেটিউ, এরকম আলাদা পরীক্ষা হতো। তো বিভিন্ন পরীক্ষায় দেখতাম যে ব্যাংকে, পিএসসি তে, বিশেষ করে পিএসসি পরীক্ষাগুলোতে বাংলা সাহিত্যের এই এমন একটা এক একটা গ্রন্থের নাম চলে আসে, যেটা ধরো ইউজুয়াল না। জব সলিউশন মার্কা বই টই গুলাতে, গাইড বইগুলোতে খুব একটা থাকে না। আহ, এই ধরো ওই সৌমিত্র শেখর স্যারের ওই ওই মানের বই, ওই বইগুলাতে থাকে। ওইটাও গাইড বই সর্ট অফ, বাট ধরো এমনিতে এমসিকিউ টাইপের কিছু গাইড বই আছে না, ওগুলো তো ধরো জব সলিউশন ভিত্তিক যেগুলো আছে ওগুলোর মধ্যে থাকে না। বিভিন্ন চাকরি পরীক্ষা, এই কোচিং সেন্টার টেন্টারের মডেল টেস্টে আসে না, এই টাইপের কিছু দুই একটা চলে আসে। তবে চিন্তা করলাম যে ধরো সৌমিত্র শেখর স্যারের এখানে যা আছে তার বাইরেও তো সাহিত্য আছে, সেখান থেকেও আসতে পারে। একটু ভালো করে চিন্তা করলে দেখা যায় যে না, সেখান থেকে যদি আসে কেউ পারবে না, কেউই পারবে না, একদম একদম কেউ পারবে না। এখান থেকে আসলে অনেকে পারে না, অল্প দুই একজনে পারে, সেই দুই একজনের একজন হইতে হবে। এই জায়গায় এই 1-1.5 মার্ক দিয়া মারাত্মক আগায় যাওয়া যাবে। তখন আমি একেবারে সৌমিত্র শেখর স্যারের যতগুলো আছে গ্রন্থ, সবগুলো অ্যাকুমুলেট করে মাত্র 10 বা 8 পাতার মধ্যে নিয়ে আসছি। কারণ ওখানে স্যার নানা অপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় এই সেন্সে বলতেছি, ধর পরীক্ষার জন্য প্রয়োজনীয় না, কেমন সব কথাই তো, সব জ্ঞানই প্রয়োজনীয়, পরীক্ষার জন্য, পিএসসির পরীক্ষার জন্য প্রয়োজনীয় না। তো সেগুলো একদম বাদ দিয়ে একেবারে 8-10 পাতার মধ্যে আমি গুছিয়ে নিয়ে চলে আসছি। তখন এই 8-10 পাতা আমি ওই সিস্টেমে, একই সিস্টেমে ধরো পড়তাম। আমার পরে ভাই 12-13তম দিন থেকে এই পুরা 8-10 পাতা ছোট ছোট করে গুড়ি গুড়ি করে লিখে ফেলছি, এক জায়গায় থাকলে মানে খুব ভালোভাবে অ্যাটেনশনটা যায়। তখন মাত্র ধরো
10-12 মিনিটের মধ্যে হয়ে যাইতো। এবং এই একটু ছোট ছোট করে ছন্দ বানাই নিছি এগুলার, এই যে এই গ্রন্থগুলার। মানে নিজের মতো করে যা হাবিজাবি পারছি, যে মাথায় আসছে সেটা, এত সিরিয়াসলি না, নিজে নিজে বানাই, যেটা মাথায় আসছে সেটা একটা ছন্দ আন্দাজে বানাই নিছি। কিন্তু দেখলাম যে ধরো আমি সেলিনা পারভিন নামটা মাথায় আসার সাথে টাং করে ওনার সব গ্রন্থ অবচেতন ভাবে মাথায় চলে আসতো। আমি জানতাম না কিভাবে আমার মাথায় চলে আসে, কিন্তু কেমনে জানি চলে আসতো। তো এটা ভয়াবহ একটা উপকার দিছে আমারে। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় গেলে বাংলা সাহিত্যের ওখান থেকে ওরকম আসলেই আমার নিশ্চিত মনে হয় যে এটা শুধু আমিই পারবো, আর সম্ভাবনা নাই। পরে বাইরে বন্ধু বান্ধবের সাথে যখন আলাপ করতাম, আমি জিজ্ঞেস করতাম এটা পারছস, তখন ওরা যখন বলতো যে না এটা পারি নাই, তখন আমার খুব ভালো লাগতো। মানে আমার কথাটা বুঝতে পেরেছো, যে না তাহলে আমার স্পেশালি যেই পরিশ্রমটা করেছি ওইটা কাজে দিয়েছে। ওরা যখন বলতো যে না আমরা এটা পারি নাই, হ্যাঁ, এখন খুব ভালো ভালো পোলাপান যেগুলা, ওরা যখন বলতো যে এটা পারি নাই, তখন আমার খুব ভালো লাগতো যে না ঠিক আছে, ওকে, পারে নাই। এই, তো এইভাবে পড়ার কারণে ভাই আমার কিছু বিষয় নিয়ে একদম চিন্তা করতে হইতো না, এবং সেগুলো আমাকে ব্যাপক কনফিডেন্স দিয়েছে। শুধু তাই না, ধরো ওই লেখা টেকার ক্ষেত্রেও অনেক হেল্প করেছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রেও অনেক হেল্প করেছে। তো এভাবে যদি চাও তোমরা ভোকাবুলারিটা একটু আগাইতে পারো, ধরতে পারো, ভোকাবুলারি নিয়ে এরকম একটা পরিকল্পনা করতে পারো। আমি ক্লিয়ার পর্যন্ত? জি স্যার। এটুকুর মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা একটু করতে পারো? দাঁড়াও, আমি একটু আমার চাটা একটু নিয়ে আসি, 10 সেকেন্ড প্লিজ আমাকে একটু মাফ করো। এই আসো তোমরা? জি জি স্যার স্যার। আসছি। স্যার একটা প্রশ্ন ছিল। হুম, স্যার করে ফেলো। এই ভোকাব গুলো কি ব্যাংকের যে আমরা পরীক্ষা দেই, তো ওইটার জন্য কি ইম্পর্টেন্ট? আর একটা সব প্রশ্ন মিলিয়ে, স্যার, ব্যাংক বিসিএস সবকিছু মিলিয়ে, বুঝছো? আরেকটা প্রশ্ন, বাংলা সাহিত্য একটু ভালো করার জন্য স্যার আর দুই একটা কৌশল যদি বলতেন, মানে আপনি বাংলা সাহিত্য যেভাবে। ভাই আমি আমি আর অন্য কিছুই করি নাই। এবং ওই বিখ্যাত যে কবি সাহিত্যিক গুলো আছে না, ওদের যে জন্মসালটা আসে, বুঝছো, জন্মসালটা সাথে ওই ওই ধরো ওই 8-10 পাতার মধ্যে আমার বাংলা সাহিত্য শেষ। ব্যাকরণের জন্য তো আলাদা করে তখন আমরা 9-10 ব্যাকরণ বই পড়তাম। এই, এখন তো মনে হয় আরো আরো ভালো ভালো ম্যাটেরিয়াল হয়তো আসছে, আমি জানি না সেই ব্যাপারে। কিন্তু সাহিত্য ওইটা আমাকে একেবারে ধরো পুরা লাইফ লং আমার কাছে দিছে। সাহিত্যের এই অংশটা ওইটা নিয়ে আমার ধরো টেনশন নাই। ধরো আমার কাছে তখন মনে হতো সারা বাংলাদেশের সাহিত্য নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে সুপ্রিম আমি একজনই। যে ধরো ও গুরুত্বপূর্ণদের অন্তত 20 বা 25 জনের জন্মসাল, মৃত্যুসাল এবং তার গ্রামের বাড়ি, সেই। এরপরে অন্যদের গ্রন্থগুলা, এছাড়া ধরো দু একটা বিষয় থাকে না যে এটার মানে কি সেটা মানে কি, সেগুলো ওইটার মধ্যে, ওই সব আমার 10 পাতার মধ্যে খুব ছোট 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 করে নিয়ে আসছিলাম। এই সবকিছু আমি 8-10 পাতা শুধু রিভিশন দিতাম। বাংলা সাহিত্যে ধরো আমার পরে আর দুই একবার মনে হয় যে দুই একটা পরীক্ষা একটু কমন টমন আসে নাই, কিন্তু ওইটা ধরো আর কেউই পারে না, ওই যে ঘটনা ওইটা আর কি। মানে পারলে, পারাইতে হইলে আমারে পারাইয়া তারপর অন্যদেরকে পারাইতে হবে। আমার কথাটা বুঝতে পেরেছো ভাই? জি জি স্যার। স্যার। কমন? ওই শীত কি আছে নাকি স্যার আপনার কাছে এখন? না ভাই, খোদার কসম নাই ওইটা, বুঝছো। তখন কেমনে কেমনে জানি কই আসলে, পরে ধরো পিনিকে পিনিকে চলে গেছে, হ্যাঁ, কোন দিকে হারাই টারাই ফেলছি। এই, ওইটা নাই। স্যার তবে একটা ওইটা থাকলে, প্রশ্ন এবং করবো? পরে আমি এটা আসলে অনেক খুঁজছি, বুঝছো। মানে যখন এবার পড়ানো শুরু করছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এইটা স্টুডেন্টকে দিতে পারতাম। ওটা অনেক স্যার আবার খুঁজছি, তৈরি পাই করেন নাই। স্যার। এই যে শুধু যাওয়া তৈরি করেন। হুম, বলো কি জানি কইতে নিছিলা, বলো কি জানি কি বলতে নিছিলা, বলো। স্যার আমি প্রশ্ন করতে চাইছিলাম। বলো। হুম, স্যার যদি কারোর মানে আমার এক তোমার বছর কি নাম? কাটার মানামি? সময় আছে, আমার কতক্ষণ পড়া? কিসে? স্যার আমার নাম মনামি, আমিনা ফেরদৌস ও, মনামি। মনামি। মনামি কি একটা হোটেল আছে না, ওইটা কি তোমাদের? না ওই তো। যে কি একটা হোটেল আছে না, ওই যে ওই রোডে? স্যার মিয়ামি, মিয়ামি হোটেল। মি, ও সরি, ওটাই ওটা মিয়ামি। মিয়ামি, স্যার মিয়ামি। আমাদের নাম
মিয়ামি, আমার আচ্ছা বাসা তো খুলনায় স্যার। ওকে, আচ্ছা ঠিক স্যার আছে, যদি ওকে। কারোর 1 বছর সময় থাকে তার কতক্ষণ পড়া উচিত? মানে ঠিক ঠিক 1 বছর। তার 24 ঘন্টায় পড়া উচিত, 24 ঘন্টায় পড়া উচিত, এবং 24 ঘন্টা পড়া যায়। আমি তোমাদেরকে আরেকদিন বলছি না, 24 ঘন্টায় পড়া যায়, জি স্যার, 24 ঘন্টা পড়া যায় আসলে, বুঝছো? লোকজন মনে ওটাই করে চব্বিশ চেষ্টা ঘন্টা করছি স্যার। লোকজন মনে করে যে 24 ঘন্টা পড়া যায় না, আসলেই যায়। এখন তুমি ফেসবুকিং করবা, ওই করবা, সে করবা, ফ্যামিলি প্রবলেম সামলাইবা, ফ্যামিলি ক্রাইসিস সামলাইবা, কারো ডাক্তার কাছে নিয়ে যাবা। এখন ভাই কিছুই করার নাই, হ্যাঁ তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে, তাহলে তোমার পড়াশোনা কম হচ্ছে একদম। শুধু ধরো 24 ঘন্টা তো তুমি বলছো যে ঘুমাবা না, এই ঘুম আর খাওয়া, একেবারে ঘুম খাওয়া আর ওয়াশরুম, এই তিনটা ছাড়া ধরো, এই তিনটাতেও সম্ভব। জি স্যার। খাই, সিরিয়াসলি ধরো শুইছি, শোয়ার সময় ওই, এখন অঙ্কের যে সূত্রগুলো পড়লাম এই পরিমিতির, সেগুলো একটু একটু রিভিউ করি তো, কি কি আছে। তো কি কি দৈর্ঘ্য প্রস্থেওয়ালা পরিমিতিতে আছে না রে ভাই, এগুলা অঙ্ক দেখো ভুলে গেছি এখন। জি স্যার এগুলা আছে। রিভিউ করতেছি, ধুম করে একটা আটকে গেছি। আর এইটা মানে 12টা এরকম, 12টার মধ্যে একটা উদাহরণ আর কি, ধরো কটা আছে আমি জানি না এখন, আর ধরো 12টা একটা স্টেক তখন আমার হয়তো এরকম আর কি। ট্রাফিজিমের তো ক্ষেত্রে স্যার ভুলে গেছি ধরেন। এরকম ধরো সব মিলাই অত 12টা বা 15টা পড়ছি। এখন আমি 8 নাম্বারটা কি জানি, 8 নাম্বারটা ভুলে গেছি। তোর এইবার মশারি উঠায়া এইটা মোবাইলের লাইট মেরে এবার ওই যে বই, ওই খাতা খুলে দেখতেছে, ও ও, আচ্ছা এটা এটা। মানে তুমি সবসময় ওই ধ্যানের মধ্যে থাকবা। কোচিং এ যাইতেছি বা কোথাও যাইতেছি, ধরো হাঁটতে খুব জরুরি কাজে, তখন ওই হাঁটতে হাঁটতে ডিম আনতে যাইতেছি, এই মেসের মধ্যে বুয়া চিল্লাচিল্লি করতেছে, ডিম নাই, ধরো ডিম আনতে গেছি, ডিম আনতে যাইতে যাইতে আমার মাথায় ওই ধরো নতুন কিছু বের করতেছে যে এগুলো একটু রিভিউ করতো। আনপ্রোডাক্টিভ টাইমের পড়া, পার্সোনালি ভাই আমি বলতেছি না যেটা সবারই হয়েছে, আমার ভাই আমার ক্ষেত্রে আমার জোস কাজে দিছে। আনপ্রোডাক্টিভ টাইমের পড়া সবচেয়ে বেশি কাজে দেয়। আনপ্রোডাক্টিভ টাইমের পড়া, যখন তুমি বইয়ের মধ্যে নাই তখন যদি রিমেম্বার করো, রিভিউ করার চেষ্টা করো, তখন যদি রিকলেক্ট করার চেষ্টা করো, ওটা দারুণ কাজে দেয় এবং এটা সুন্দরভাবে মাথায় আটকায় এবং তোমার মাথায় অনেক কিউরিসিটি আসে। আচ্ছা এটা এইভাবে, তাইলে ওই জিনিসটা জানি কি। বই সামনে নিয়ে বসলে তখন তো তোমার চিন্তা করার সুযোগ থাকে না, কারণ ওই তথ্যটা তোমাকে এক অকুপাই করে রাখে। কিন্তু যখন তোমার বইটা সামনে নাই, তখন তুমি যখন রিকলেক্ট করো, তখন দেখবা যে আরো 2-4টা কিউরিসিটি মাথায় আসে, কোশ্চেন মাথায় আসে, যে এটা কি তাইলে এভাবে হইতে পারে, একটু চিন্তা করি তো, কারো জিজ্ঞেস করি তো, বা একটু গুগল করে নেই তো। যদিও আমাদের ওই ইনস্ট্রুমেন্ট গুলো অ্যাভেলেবল ছিল না, চিন্তা করো মাত্র 10-12 বছর আগের কাহিনী মনে হয় যে প্রাগৈতিহাসিক মনে হয়। তখন তো নোকিয়া 1100 না, এই ছোট একটা সেট ছিল না, এগুলো এরকম এটা ছিল না। এখন তোমাদের তো সেই সুযোগটা আছে, দৌড়ে গুগল করে নিলা, তাই না? এই, তো এই জন্য হয়েছে ভাই, আহ, যে এই পুরা সময়টাই পড়াশোনা, এবং এটুকু এটা হচ্ছে আসলে ধরো আসল চাকরি পড়াশোনা। আমি যে 10 ঘন্টা বলছি এটা অনেক কম্প্রোমাইজিং কথাবার্তা। ধরো তোমাদের হয়তো কয়েকজনের খুশি রাখার জন্য একটু অনেকেই আসো যে এরকম পড়েই না, আছে না রে ভাই আমাদের মধ্যে তোমাদের মধ্যে অনেকে আসো না, পড়তেই চায় জি না, স্যার। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে। তখন ওরাও একটু যদি শুরুতেই বলি যে ভাই না তোমার আসলে 24 ঘন্টাই পড়া উচিত, ও ভাবে যাবে না বাবা বাবা শেষ। ওরা একটু আমি লাইনের ট্র্যাকে আনার জন্য ভাই অন্তত 10 ঘন্টা শুরু কর। আসলে 10 ঘন্টা শুরু করলেও মোটামুটি তুমি ট্র্যাকে উঠবা। এই, কিন্তু ভাই আসলে এই পর্যন্তই পড়তে হয়, এভাবেই পড়ে লোকজন। এই যে আমি একটু আগে তোমাদেরকে ক্লাসের শুরুতে মন খারাপ করে বললাম না, যে এই যে ঢালাও ভাবে বলতেছে, এই লেভেলে পড়াশোনা করতে দেখছি পোলাপানরে, এখন ওই ছেলেটা ক্যাডার পাইছে এরকম পরিশ্রমের পরে 2-3-4 বছর ধরে। এখন ধরো এভাবে ঢালাও ভাবে বলতেছে যে এভাবে পাইছেন তাইলে, তখন আসলে খুব কষ্ট করে ভাই। পড়াশোনা আসলে এইভাবেই করতে হয় ভাই, তোমরা কি আমার চেষ্টা কথা করবো বুঝছো? স্যার। জি স্যার চেষ্টা করবো এই, ইনশাল্লাহ। আর অনেক ধন্যবাদ শোনো, স্যার। টপিক টার্গেট করে করবা। তোমরা অনেকেই হয়েছে কি ঘন্টা টার্গেট করে পড়ো, টপিক টার্গেট করে পড়বা সবসময়। ধরো আগামী 1 মাসের মধ্যে আমি এটা শেষ করব, এই বইটা শেষ করব। এবং তোমাদের আসলে অনেকেরই বুঝছো যে গুছানো স্টেক থাকে না। যেমন ধরো এই যে আমি ভোকাবুলারির কথা বলছি না, এই ভোকাবুলারি থেকে শুরু করি, কোনো ব্যাপারে কোনো কিছু গুছানো নাই, কি যে পারো কি পারো না এটাই তুমি জানো না। ধরো আসলে বাংলা সাহিত্যের কোন বইটা তুমি ফলো করো, কেউ নিশ্চিত করে অনেকেই বলতে পারে না। কেউ পারে না তা না, যারা ভালো গুছিয়ে প্রিপারেশন ওরা কিন্তু পারে। 50 ডেজে ভালো করা যাবে, এখন কি কইতাম কও, আমার এইগুলা প্রশ্ন করলে আমি বিব্রত হই ভাই, বিশ্বাস করো রবীন্দ্রনাথ।
তুমি বারবার যে 50 দিয়ে কথা বলতেছো, আমার কেমন জানি এখন তোমার আমি ডিসকারেজ তো করতে পারি না যে ধর 50 দিয়ে কিছু করতে পারবে না। পড়ো, ধরো তোমার কাছে 20 দিন সময় আছে, এই 20 দিন সারাদিন পড়ো না, যদ্দূর কুলাইতে পারো। কি করবা? এখন 50 ডেতে কিছু করা যাবে না বলে ছেড়ে দিবা? ধরো 50 ডে নাই, তোমার কাছে 20 ডেই আছে, 20 ডেজ, 20 ডেজ কেন ছেড়ে দিবা যদি বোধোদয় হয়ে থাকে যে না আমার এই 20 ডেজ পড়তে হবে? 50 ডেজ তো অনেক, 20 ডেজ যদি তোমার হাতে থাকে, ওই 20 ডেজ এর সময় যদি বোধোদয়টা হয় যে না আমার এবার মারাত্মক লেভেলে পড়তে হবে, পড়ো, যদ্দূর পর্যন্ত আগাইতে পারো। ভাই কথাটা বুঝছো? তখন আর একটু স্কুইজ করে ফেলো আর কি, যে একটু টার্গেটটা করে ফেলো যে 20 দিন যে সময় আছে আমার কাছে, এই 20 দিনে আমি আসলে কত দূর পর্যন্ত কোন কোন জিনিসগুলো আমাকে পড়তে হবে, কোন কোন জিনিসগুলোর দিকে আমাকে বেশি নজর দিতে হবে। আমি তো সবকিছু আর পড়তে পারবো না, সবকিছু পড়লে তো আমার 20 দিনে আবারও তুই একবার রিভিশন দিতে পারবো না। তো স্টেপ গুলো তুমি ঠিক করে ফেলো। এক্ষেত্রে তুমি ইংরেজি নিয়ে পড়ার কোনো সুযোগ নেই, ইংরেজি নিয়ে আর কাজ করার সুযোগ নেই। ইংরেজি তো আর মুখস্থর বিষয় না, এটা স্কিল ডেভেলপের বিষয়। স্কিল যত ডেভেলপ হয়েছে যে 20 দিন পড়তে চাও, স্কিল যেহেতু ডেভেলপ হয়েছে এটা শেষ। ম্যাথামেটিক্স নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই। তুমি এই ক্ষেত্রে ওই যে মেমোরাইজিং যে ব্যাপারগুলো আছে, যে তোমার সাধারণ জ্ঞান, বাংলা টাংলা, এগুলোর যে কি কি পয়েন্টগুলো তুমি মনে রাখতে পারো না, সেগুলো একটু গুছিয়ে নিয়ে একটু নোটের মতো করে নিয়ে এগুলাকে একটু রিভিউ করার চেষ্টা করো। এই তো এটা এখন 10 দিন সময় আছে, 10 দিনেও তোমার সর্বোচ্চ ক্যাপিটালাইজ করার চেষ্টা করো। সেভাবে 50 দিন থাকলে 50 দিনের মতো ক্যাপিটালাইজ করার চেষ্টা করো। কিন্তু আসলে ভাই আরো সময় ধরে আরো ভালোভাবে পড়তে হয়। এখন তোমার রিটেনের জন্য ধরো 3.5 মাস সময় আছে, পাওয়া গেছে শুরু থেকেই। এই 3.5 মাস সময় যে তুমি প্রি পাস করে কিন্তু রিটেনটা দিতে যাচ্ছ, তোমার এমনিতে ভালো একটা ফাউন্ডেশন আছে। তো ওইটা ধরে এই 3.5 মাস সময়ে টোটাল তোমার আসলে পরিশ্রমটা করা উচিত। এখন ওকে যা হয়েছে, লেট বাইগন বাইগন, শেষ, যা হয়েছে গেছে গা। তো এখন আর যে 20 দিন বা 25 দিন এখন তোমার আছে, বা 50 দিনে ধরো তোমার আছে, তুমি সেইটা অনুসারে অনেক কিছু ব্যাপার স্যাক্রিফাইস করে দিয়ে একদম কি ইস্যুগুলা ধরে তুমি একটু আগানোর চেষ্টা করো। 20 দিনে জি স্যার। 50 দিনে একটু ইংরেজি যেগুলো ডেভেলপ, বেসিক ডেভেলপের ব্যাপারে ধরো 50 দিন হলে ইংরেজি ইংরেজি এখনো পড়তে পারো, 2-1 ঘন্টা ইংরেজিতে সময় দিলা। এই রবীন্দ্রনাথ কথা বুঝছো আমার? কিন্তু আমি আবার বলছি এটা কোনো ভালো কথা না যে ধরো একটা অল্প সময়ের বিসিএস এর প্রস্তুতি নাও, এইভাবে কথা বলাটা আসলে ঠিক না। হুম, নাও, এখন যা হয়েছে তো হয়েছেই, যে এটাকে এখন নিজের মতো করে গুছানোর চেষ্টা করো ভাই। কোথায় আছি বলো তো, কোথায় যেন ছিলাম এর আগে, ভুলে গেছি তো। বলো, একটু মনে করে দাও না কোন জায়গা নিয়ে কথা বলতেছিলাম। ও স্যার 30তম দিনে 300 থেকে 400 ভোকাবুলারি কমপ্লিট করবো স্যার। না, ওইটা তো ঠিক আছে, ওই তো গেল। আর একটা কথা বলতেছিলাম না, যে ও টপিক টার্গেট বাংলা করবা, টপিক সাহিত্য। টপিক 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 টার্গেট করবা, ঘন্টা না। তোমরা ঘন্টা টার্গেট করো। 9টা থেকে 12টা পর্যন্ত বাংলাদেশ বিষয়গুলি, 12টা থেকে 2টা পর্যন্ত ইংরেজি, এরকম করো। এভাবে আমার কাছে মনে হয় যে এভাবে আমার কাছে মনে হয় যে এই ডক্টর লগ আবার কি লিখতেছো, আমার কাছে মনে হয় যে এভাবে আসলে ভালো প্রিপারেশন মানে ধরো আসে না, পড়ার বরকত ধরে না। স্যার 2 ঘন্টা, 9টায় তুমি দেখেছো ঘুম থেকে ওই দিন উঠতে পারো নাই, 9টা দেখেছে তোমার পেটে প্রচন্ড ব্যথা, ওয়াশরুমে যায় বসে আছো, তোমার ইংরেজি 2 ঘন্টা খালাস। তো কি হয়েছে? তো এবার তুমি আমার ইংরেজি তো এবার শেষ, পড়ার কোনো তাল পাওয়া যায় না আমার কাছে মনে হয় ভাই। এবং অনেস্টলি আমি এইভাবেই পড়ছি। এখন ধরো পরে রিয়েলাইজেশন হয়েছে বলে তোমাদেরকে বলতেছি না, এভাবেই পড়ছি ডাইরেক্ট, টপিক টার্গেট। আর ওই যে বললাম যে ধরো বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য কিংবা সাধারণ জ্ঞান, আসলে তুমি কোন সোর্স থেকে পড়ো? কয়জন আছো 100% নিশ্চিত যে আমার সোর্স আসলে এইটা? তোমার সোর্স আল্লাহ দুনিয়ার নানা কিছু, এই MP3, ওই কোচিং এর শিট, ওই বড় ভাইয়ের শিট, ওইখানকার সেইটা, ওইখানকার আবার জব সলিউশন, আবার প্রফেসরসের বিশেষ সংখ্যা। তোমার দেখবা যে সোর্সের কোনো শেষ নাই। কথা সত্য না মিথ্যা কও? সত্য স্যার। স্যার এটা প্রমাণ হ্যাঁ পাইছি স্যার আমি স্যার। এত সোর্স, 100%। এত এত সোর্স কেন তোমার? সব সোর্সের মধ্যে দেখবে যে 95% সেম। তুমি হুদাই স্যার এই একটা পড়লে হয় স্যার। এই তো বলতেছি একটা পড়বা, তবে পাতলা না, একটু ভারী পড়ো। ধরো কারেন্ট অ্যাফেয়ার্স যে বিশেষ সংখ্যা বের হয়, ডাইজেস্ট মার্কা যেগুলো আছে, পাতলা পড়ো না। দীর্ঘমেয়াদী প্রিপারেশনে একটু ভারী পড়ো। আর ওই কম, রবীন্দ্রনাথ যেটা বলছে, কম মেয়াদী প্রিপারেশন পাতলা করে আলাইবা। এখন কি করবা তুমি? তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে না, একটু ভারী পড়ো।
ধরো আবার বিশাল জাম্বু ভারীও দরকার নাই, ধরো মিডিওকর টাইপের আর কি, ধরো একটা বই পড়ো শেষ। কোচিং, আমি কি বলতে চাচ্ছি, কোচিং মোচিং এর শীট টিট বাদ, টিচারের শীট টিট বাদ, বই পড়বা বইগুলোর ক্ষেত্রে। কথা বুঝতে পেরেছো? এই তো মানে ওই টপিক গুলোর ক্ষেত্রে ধরো বাংলা সাহিত্য, এটা বই পড়বা, কোনো টিচারের শীট টিট পড়ার দরকার নেই আসলে, একটা বই পড়ে ফেলবা। কথা বুঝতে পেরেছো? তবে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে আবার আমি মনে করি যেটা ভিন্ন। ইংরেজি সাহিত্যে শুধু একটা জিনিসই করতে হয়, সেটা কি বলতো? জুয়েল স্যারের শীট। কথা কও, জুয়েল স্যারের সিট তাই একদম না? শীত স্যার তো পাইলাম না আজ পর্যন্ত। স্যার শীত তো এই, স্যার আমরা পাই নাই স্যার। আর পাবা এই প্রিলিটারেচার হলে নভেম্বরে লিটারেচারের ক্লাস নিব, অফলাইন এবং অনলাইন, তোমাদের দাওয়াত থাকলো। লিটারেচার আমি মানে স্যার আপনার সিটের বাইরে আর কিছু শোনো, আসে না? লিটারেচার আমি দাওয়াত দেই, ধরো পড়বা, এটা দাওয়াত, বুঝছো? লিটারেচার হচ্ছে একটা ফিস্ট, এটা হচ্ছে একটা ধরো উৎসব, তাই না? এই জি লিটারেচার স্যার। আবার পড়া কি? তো নভেম্বরে তোমাদের দাওয়াত থাকলো, তবে দাওয়াত ধরো হাদিয়া দিয়া দাওয়াত খাইতে হবে আর কি, বুঝছো? হ্যাঁ, এনিওয়ে, তো আসো, যেটা বলতেছিলাম যে তো এমনি মজা করে বললাম, ধরো ভাই একটা উম, বই পড়বা, তো এখন এবার এইটার বাইরে আর কিছুই পড়ো না ভাই, এটার বাইরে আর কিছুই দরকার নাই, দেখবা যে এরপরও প্রি পরীক্ষা দিতে গেলে বা রিটেন পরীক্ষা দিতে গেলে এর বাইরেও দুই একটা বিষয় চলে আসে, ধর এর বাইরেও কয়েকটা বিষয় আসছে, দুই একটা না, ধরো 20 মার্কের জায়গায় 7-8 মার্কই দেখা গেছে এর বাইরে থেকে চলে আসছে, দেখছো যে ওগুলা দিয়ে হসপস হয়ে গেছে, মারামারি কইরা ওগুলোর উত্তর কোচিং এর টিচাররা পর্যন্ত দিতে পারে না। খেয়াল করে না এগুলো তোমরা? আর তোমার ওইটা কমন পড়া নাই কেন, ওইটা টেনশনে তুমি শেষ। আর যেটা তোমার কমন পড়ার কথা ছিল ওইটাও তো তুমি পারো নাই। আমার কথা বলো, আমার কথা বুঝছো তোমরা? জি স্যার, বুঝেছি। যেটা তোমার কমন পড়ার কথা ছিল ওইটাও তো ভাই পারো নাই। আর যেটা আসছে তখন চিন্তা করো না এই বইটা তো পড়ে তোমার হলো না, আর এই বইটা পড়ে তোমার যেটা হইলো না মনে করতেছো, ওইটা দেখো তোমার কোচিং এর টিচারও পারতেছে না, ওইটা তোমার কোচিং এর টিচারও পারতেছে না। এবং কোচিং এর টিচার বারবার কেন বলতেছি, যে ওরা একটা সাবজেক্ট এত দিন ধরে, যে টিচার মনে রাখবা, যে টিচার সে সবচেয়ে বড় স্টুডেন্ট, সে সবচেয়ে মনোযোগী স্টুডেন্ট, সবচেয়ে ভালো স্টুডেন্ট যে টিচার। তোমরাও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমরা সবাই আসলে স্টুডেন্ট, কিন্তু যে পড়াইতেছে ও বেশি ভালো স্টুডেন্ট, কারণ তারা আরো বেশি পড়তে হয়, পড়ানোর জন্য অনেক পরিশ্রম করতে হয় তোমার চাইতে, আবার সে একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে। ভাই কথাটা বুঝো না? দীর্ঘদিন ধরে আবার একটা জিনিসই পড়ায়, সে অনেক স্টুডেন্টের সাথে কথা বলে, নানা ঘাটের পানি সে দেখছে, তখন ওই সাবজেক্টটাতে তার এক্সপার্টাইজ মারাত্মক গ্রো করে। আমার কথা বুঝছো আমি কোন সেন্স থেকে বলছি ভাই? তো সেই টিচারই ধরো ওটার উত্তর খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, প্রত্যেক পরীক্ষা পরে এই ঘটনা ঘটে না বলো? জি স্যার। জি স্যার। এই তাইলে তো ওইটা নিয়ে তুমি টেনশন করতেছো, এটা তোমার কেন, তোমার ওই বই থেকে কেন আসে নাই? দরকার নাই তো, আসবে না সবকিছু। তো ওগুলাই বারবার বারবার করে আচ্ছাদিতে থাকো, ওই জিনিসই বারবার করে রিভিশন দাও। তুমি শুরু থেকে তোমার পুরো রিভিশন পরিক্রমা শুরু থেকেই জানবা যে আমার এতগুলা স্টেক আছে, এতগুলা, হ্যাঁ আমি ওইটা বলতেছি ভাড়া নাই, বা আমি অঙ্ক ইংরেজির কথা বলতেছি। তো আমার এতগুলো স্টেক আছে, এতগুলা প্রায় সবগুলো মিলাই আমার 10 কি যেন 5টা তো না 6টা টপিক, সেটার জন্য হয়তো আমার 16টা 17টা সাবজেক্ট হয়েছে আর কি। আমাদের সাবজেক্ট কটা ইয়েতে, প্রি পরীক্ষায় বা রিটেন পরীক্ষার জন্য 6টা সাবজেক্ট না এখন, নাকি 6টাই তো, নাকি 5টা? জি স্যার, 6টা। 6টা। এই 6টার জন্য ধরো বিভিন্ন ভাগে ভাগে, বাংলার একটা ব্যাকরণ থাকে, একটা সাহিত্য থাকে, এরকম ইংরেজি একটা ব্যাকরণ থাকে, একটা সাহিত্য থাকে, ভোকাবুলারি থাকে, এরকম হয়তো করতে করতে তোমার 15টা বা 16টা টপিক দাঁড়িয়েছে। এই 15-16টা টপিকের জন্য প্রত্যেকটা সোর্স কোনটা কোনটা, একটা সোর্স হবে মাত্র, একটা সোর্স হবে। হইতে পারে যে ধরো ইংরেজির সাহিত্য, তারপরে গ্রামার, ভোকাবুলারির জন্য একটাই বই হইতে পারে, আবার হইতে পারে যে 3টা বই তুমি সিলেক্ট করেছো, কিন্তু তুমি জানো যে সাহিত্যের জন্য যে বইটা পড়বো, যে ভোকাবুলারির জন্য পড়তেছি ওখানে আর যাবো না, সাহিত্য খুঁজবো না। আবার গ্রামার যেটা থেকে প্র্যাকটিস করতেছি ওটার জন্য আবার সাহিত্যের বই দিকে দৌড় দিব না। মানে প্রত্যেকটা টপিকের জন্য একটাই, শুধু ওইটাই, ওইটাই শুধু ঝিম ধরে পড়তে থাকো, বারবার রিভিউ করতে থাকো, এবং একটা টার্গেট করো, ওই যে টপিক টার্গেট, যে আগামী 3 মাসের মধ্যে আমি এই সবকিছু শেষ করব। তারপর ঐকিক নিয়মে তাহলে আমার এই কালকে কোন বইয়ের কোন সাবজেক্টটার আমার কত পাতা শেষ করলে আমরা ঐকিক নিয়মে সবগুলো এভাবে শেষ হবে, প্রয়োজনে আগে একটা হিসেব করে নাও, একটা এস্টিমেট করে নাও। তারপরে হইছে
আগে আমাকে কালকে আমার টার্গেট হচ্ছে ধরো এই বইয়ের 50 পাতা পড়ে শেষ করব, এই 50 পাতা শেষ দিব আমি। এটা আমার টার্গেট। কোন সময় শুরু করব কোন সময় শেষ করবো আমি জানি না। এটা শেষ করা ছাড়া আমি সারেন্ডার করব না, আমি মাথা অবনত করব না। আমি এটা আগে শেষ করব, এটা হচ্ছে আমার প্রাইম কনসার্ন। খেলা শুরু করে দাও। ওইটা শেষ হয়েছে, দেখবা যে একটা দারুণ আনন্দ লাগে। প্রতিদিন তুমি একটা ইনসেনটিভ পাও, প্রতিদিন তুমি একটা ইন্সপিরেশন পাও, প্রতিদিন তোমার একটা প্রাপ্তি ঘটে যে না, এই আমার আজকের যেটুকু করার কথা ছিল আমি তো ট্র্যাকে আছি। খারাপ লাগা কাজ করবে না দেখবা। কিন্তু তুমি যখন জানো না ভাই তোমার কদ্দুর শেষ হয়েছে, কদ্দুর শুরু হয়েছে, কদ্দুর আর বাকি আছে, এবং কবে গিয়ে শেষ হবে, কবে আবার রিভিশন দিবা, হাউমাও খাইতেছো, হাবুডুবু খাইতেছো, এটা আমার কাছে ভালো প্রিপারেশন মনে হয় না। তুমি সবই জানো, এই প্রিলি পরীক্ষার আগে, এই রিটেন পরীক্ষার আগে তোমার কবে কততমবার রিভিশন কোন দিনে হবে, এটা সব তোমার ম্যাপ করা। তুমি আসলে ট্র্যাকে আছো, যা সময়ের অপেক্ষা। ওই সময় ওই ওই এই সময়টার মধ্য দিয়ে যাও, দেখবা যে প্রিপারেশন মারাত্মক জায়গায় পৌঁছে গেছে। এটাই তোমার অর্জন। চাকরি ভাই ওনার হাতে, চাকরি ওনার হাতে, কিন্তু এই জিনিসটা তোমার হাতে। এই যে তোমার প্রিপারেশনের টার্গেটটা, তুমি যে রোড ম্যাপটা করেছো, সেই রোড ম্যাপটা তোমার জায়গা মতো শেষ হবে। যেখানে যেখানে যে পয়েন্টে তোমার যেটা যেটা শেষ হওয়ার কথা, সেই পয়েন্টে পয়েন্টে সেদিন সেদিন সেটা শেষ হয়েছে। এটা তোমার হাতে। তো তোমার দায়িত্ব শুধু এই কাজ করা। এরপরে তুমি অ্যাডমিন ক্যাডার পাবা নাকি ফরেনে ফার্স্ট হবা নাকি এডুকেশন পাবা, সেটা ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন। সেটা আল্লাহর হাতে ভাই। ওইটা আমি বলতে পারবো না এইভাবে পড়লেই তুমি একবারে ফরেনে ফার্স্ট হয়ে যাবে। এরপরে ওনার একটা খেলা আছে, কিন্তু তোমার খেলাটা তুমি ঠিক মতো খেলতেছো, ওটা তো 100% তোমার হাতে ভাই। তুমি জাস্ট তোমার খেলাটা খেলে বসে থাকো। আমি ক্লিয়ার ভাই, আমি কি বলতে চাইছি। আমি আবার জি বলতেছি স্যার। যে তোমার পয়েন্ট গুলো তোমার সামনে একদম স্পষ্ট করা থাকতে হবে। যে ধরো আজকে 10 তারিখ, 15 তারিখে আমার এটা শেষ হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। 22 তারিখে আমার এটা শেষ হয়ে যাবে, এটা একটা পয়েন্ট। অথবা তুমি 3টা টপিক করে পড়তেছো, তাহলে 19 তারিখে আমার এই 3টা টপিক শেষ হয়ে যাবে। 19 তারিখ তোমার পয়েন্ট। তাহলে 19 তারিখে যদি 3টা শেষ হতে হয়, প্রতি কালকে আমাকে কতদূর পড়তে হবে, সেটা ঐকিক নিয়মে তোমার বিভাজন করা আছে না? শেষ। এভাবে করতে করতে একবার শেষ হচ্ছে, এবার রিভিশন যখন দিবা তখন এই যে ধরো আমি তোমাদেরকে আরেকদিন বললাম না, আমি তখন বেসিক ম্যাথের জন্য MP3 ম্যাথ পড়তাম। MP3 ম্যাথটা তোর প্রথম দিন আমি তোমাদেরকে ওই গল্পটা বলছি না, যে আমার প্রথমে 1-1.5 মাস লাগছিল টানা শুধু ওইটাই করছিলাম, ওইটা বলছিলাম না একদিন, যে টানা শুধু ওইটাই করতেছিলাম। জি স্যার। 1-1.5 মাস শুধু এটাই করছি। এরপরে ভাই বিশ্বাস করো, যে ওই পাবলিক লাইব্রেরিতে শাহবাগে যাইতাম, কল্যাণপুর থাকতাম তখন, ওই বিআরটিসির বা লাল বাস এগুলো আমি আর আমার বন্ধু রিকু সহ যেতাম। তো এখন ওই এই টার্গেট করে নিয়ে যেতাম যে ধরো আজকের দিনে MP3টা রিভিশন রিভিশন দিতে দিতে এমন পর্যায়ে চলে গেছে, MP3টা আজকের দিনে টার্গেট শেষ করবো। আল্লাহর মধ্যে ধরো 2টা 3টা বাজে, শেষ, আমার রিভিশন হয়ে গেছে। নির্বিচ্ছিন্ন নিবিড় ভাবে যখন পড়াশোনা হয়, এবং ধরো কততম রিভিশন ওইটা আমার ধরো ধারণা নাই, হয়তো ওইটা 8ম বার রিভিশন, 9ম বার রিভিশন হয়ে গেছে, শেষ। ম্যাথামেটিক্স পুরা ধরো বই, এটা MP3 বই এটা। এখন তো তোমাদের আরো মোটা হয়েছে বিভিন্ন ঢুকে ঢুকে, তখন তো আমাদের একটু চিকন ছিল হয়তো। এই শেষ। খোদার কসম ভাই, এই 2টা সকালে পড়ছি, 3টার দিকে ধরো, তাহলে এটা কততম বার রিভিশন ছিল তুমি চিন্তা করো। খেলা শেষ। এই এরপরে এখন আমার তো আর নাই কিছু নিয়ে যেতে, তো এবার ওর কাছ থেকে আমার তখন বিরক্ত লাগতো যে ওর কাছ থেকে, ওর কাছ থেকে ওইটা সেটা পড়ছি, ভালো লাগতেছে না, কারণ আমার তো নিজের একটা গুছানো জগৎ আছে, গুছানো টার্গেট আছে। আমার দুই দুই দিন মনে হয় এরকম ঘটছে, এরপর আর ঘটে নাই, কারণ আমি তখন এক্সট্রা নিয়ে যেতাম। বাইচান্স যদি শেষ হয়ে যায় আগেই, টার্গেটের আগে যদি শেষ হয়ে যায়, তবে টার্গেটের পর যদি শেষ হয়ে যায়, এই ঘটনা জীবনেও ঘটবে না। এখন ধরো লাইব্রেরি 9টা বন্ধ হয়েছে, এবার বাসায় গিয়ে আবার ধরো এটা শেষ করে, কিন্তু সাধারণত আসলে ওই সময়ের মধ্যে হয়ে যেত। 2-1 দিন এরকম ঘটনা ঘটছে যে বাসায় গিয়েও আবার বাড়তি এফার্ট দিতে হয়েছে ওই দিনের টার্গেট পূরণ করার জন্য। বা এরপরে ধরো বাসায় গিয়ে এবার একটু কার্ড খেলতাম, খেলা দেখতাম, এই তখন রিল্যাক্স। ধরো আমার সারাদিন তো কম্প্যাক্ট একটা পড়া হচ্ছে, এটা একবারে ধরো প্রিপারেশনের ট্র্যাক উঠে যাওয়ার পর এসব ঘটনা। কিন্তু যখন ট্র্যাক শুরু করছি তখন তো ওগুলো বাদ, সারাদিন রাত ওই যে 24 ঘন্টা যে পড়া ওইভাবেই চুপ। যখন ট্র্যাক উঠে গেছে ধরো, খেলা চলতেছে আমার সুন্দরভাবে, তখন ভাই আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। এই জি তো স্যার। এভাবে ভাই রিভিশন ইজ প্রিপারেশন। দ্য মোর ইউ রিভিউ,
দ্য মোর ইউ রিভাইজ দ্য মোর ইউ আর প্রিপেয়ার্ড। এটা আমার আমার নিজের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এরকম। এবং তোমার ক্ষেত্রে হয়তো আদারওয়াইজ লাগতে পারে, এটাই সৌন্দর্য ভাই। এটা হতেও পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অগুছানো টার্গেট বিহীন পড়াশোনা ভালো প্রিপারেশন দেয় না, এটা আমার ধারণা। আমি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আসো। না আর না বারে আজকে তোমাদেরকে ছেড়ে দেই। আর কোনো প্রশ্ন, আর ওইটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভোকাবুলারি শিটটা। আর কোনো কিছু থাকলে আমাকে বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। হুম, আছে কিছু? স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো বলো। স্যার প্রিলিমিনারির জন্য কবে শুরু হবে? প্রিলিমিনারি আগস্টের 1 তারিখ থেকে শুরু করবে ইনশাল্লাহ। আগস্টের 1 বা 2 তারিখ থেকে। ওইটা আমি 20 তারিখের পরে জানাবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। এই ওকে, স্যার দেখো। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে? জি স্যার। বলো। হুম, মানে আমরা তো হচ্ছে এই শেষের দিকে এসে রাইটিং এর ক্লাসগুলো করব, হ্যাঁ। ওই এসে বা ওগুলা তো হুম, মানে হ্যাঁ বলো বলো। হ্যাঁ, শুনতে পাচ্ছি না ভাই, বলো। এই তোমরা কি ওকে কেউ শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো স্যার, না সরি স্যার। হ্যাঁ সরি হ্যাঁ, বলো বলো স্যার, বলো। বলতেছিলাম যে ফোকাস রাইটিং এর ক্লাসগুলো শেষ করার পর আমরা বাসায় যেগুলো মানে প্র্যাকটিস করব ওগুলা স্যার আসলে আপনাকে তো আর দেখাইতে পারবো না। তো কেন আমি দেখাইতে পারবা না? স্যার এই ব্যাচ তো শেষ হয়ে যাবে। না, ব্যাচ শেষ হয়ে যাবে, কিন্তু তুমি তো আমার সাথে শেষ হয়ে যাও নাই, তাই না? ও ব্যাচ তো আচ্ছা, ঠিক একটা আছে স্যার। এক্সকিউজ রে ভাই, তোমরা মানে ব্যাচ তো একটা এক্সকিউজ। তোমাদের সাথে আমার ধরো দেখা হওয়ার একটু উপলক্ষ, কিন্তু এর মানে ব্যাচ শেষ, আমরা শেষ তা না। আমরা মানে আপনি অনন্তকাল আছি, অনন্তকাল আছি, এই আমরা কানেক্টেড থাকবো যে কোনো সময়। বুঝতে মানে স্যার পেরেছো? আমি জাস্ট জিজ্ঞাসা জাস্ট করতেছিলাম যে আমার একটা নিজস্ব একটা দুর্বলতা আছে ভাই, যে সাথে সাথে রিপ্লাইটা দেয়া হয় না। এটা কিন্তু 2 দিন, সর্বোচ্চ 2 দিনের বেশি লাগে না, বুঝছো? আর যদি লেগেও যায়, কাইন্ডলি আমাকে আরেকটা নক দিও। দেখা যাচ্ছে তোমার মেসেজ অনেক পিছনে পড়ে গেছে, অনেক নিচে পড়ে গেছে, ওই অদূর পর্যন্ত আমার ধরো যাওয়ার সময় হয়নি। তো তুমি একটু কাইন্ডলি আবার আমাকে আবার একটা নক দিও, স্যার এই যে এটা তোমাকে দেন নাই, সমস্যা কি, তাই না? স্যার ঠিক আছে, মানে আমি এমনিতে জিজ্ঞাসা করতেছিলাম আমার টার্গেট তো হচ্ছে ব্যাংকের রিটেন পরীক্ষা। হুম ও আপনি তো বিসিএস রিটেন করাইতেছেন, আমি হুম জিজ্ঞাসা করতে চাইছিলাম যে আপনি আসলে ওই ব্যাংক রিটেন ফোকাস করে কি কোনো কোর্স করাবেন কিনা ভবিষ্যতে। না, ফোকাস করে আর করার দরকার নাই, তোমরাও কোথাও কইরো না ভাই। বুঝাইতে পারি না তোমাদের কথাগুলো, বুঝছো? তোমরাও করো না, লাভ হবে না। আচ্ছা, এসের ক্লাসগুলো টুলো দেখো একটু, তখন তোমরা বুঝবা যে আসলে ধরো আমাকে কোন কন্টেন্ট গুলো জানা থাকা দরকার। আমি কোন কন্টেন্ট গুলো জানা থাকলে কমন ফোকাস রাইটিং কে তোমাকে কেউ কোনোদিন কমন ফেলতে পারবে বলো? কমন এসে না কি স্যার, কিন্তু স্যার এসে আপনার এসে কি রাইটিং আপনার এসে কি রাইটিং স্কেলটা। আচ্ছা বুঝতে পেরেছি, এসে কি কেউ কমন ফেলাতে পারবে? পারবে না। তো দরকার নাই, ওইটা নিয়ে টেনশন করো না। আমার কাছে মনে হয় যে আমি এসে যেগুলো তোমাদের যেভাবে মার্ক করে দিব, আর ফোকাস আর আর্গুমেন্ট গুলো একটু দেখাই দিব আর কি, যে ধরো কেমনে কোনটা লিখতে হয়, বা কি কি বিষয়ে আর্গুমেন্টটা আসতে পারে, বা ফোকাস গুলো আসতে পারে, এগুলো আমি আলোচনা করে দিব। আমার কাছে মনে হয় যে এভাবে যদি একটু স্থির হয়ে থাকো, আমি যে এসে গুলো সাজেস্ট করবো এগুলো সম্বন্ধে একটা ভালো আইডিয়া নিয়ে নাও, যে কোনো কিছু নিয়ে লিখতে পারবা। কথা বুঝতে পেরেছো? গত বছর পর্যন্ত আমার 12টা স্টেক ছিল, এবার আমি আরো 10টা বাড়াইছি। মোটামুটি এগুলা নিয়ে আর প্রাইম তোমাদেরকে দিয়ে দিব যে এই 10টা মাস্ট, আর এর চাইতে আরো আরো 12টারও আমি এই তোমাদের পয়েন্ট গুলা দিয়ে দিব এবং বুঝিয়ে দিব। আচ্ছা যাক, ওগুলো এসের ক্লাসে কথা বলি, বাদ দাও। জি ওকে, আমার আচ্ছা, কাছে ঠিক মনে হয় আছে যে স্যার। ওইটুকু হইলে তোমাদের আর ফোকাস নিয়ে আর বাড়তি চিন্তা করতে হবে না। ওকে, আসো, যাবো সামনে। আর কে কি জানি কি বলতেছিল এখানে পোস্টের? আচ্ছা, হ্যাঁ, দুই একজন ক্লাসগুলো কথা কি বল। রেকর্ড থাকবে? না, এগুলা রিটেনের পরে ডিলিট করে দিব, বুঝছো? রিটেন পর্যন্ত, রিটেন ইংরেজি পরীক্ষা শেষেই ডিলিট করে দিব। টপিক ধরে পড়লে অন্য সব বিষয়গুলো শেষ হলেও অঙ্ক আর ইংরেজি করা হয় না স্যার। ইংরেজি করতে ধরলে ওই দিন আর অন্য পড়া হয় না। এটা কি আচ্ছা, ওইটা আমি তো বললাম যে তোমার তাইলে অঙ্ক ইংরেজি দিয়ে বেশি দুর্বলতা আছে, অন্য টপিক আর পড়িও না। শুধু অঙ্ক ইংরেজি 2-3 মাস নিয়ে পড়ে থাকো, একবার কুমিরের মতো কামড় দিয়ে পড়ে থাকো। আর একটা ক্লাস আমি যেভাবে অঙ্করে বাটাম দিছি, অঙ্করে যেভাবে আমি বাটাম দিছি, সেটা আমি তোমাদেরকে বললাম না আরেকটা ক্লাসে। তো ওইভাবে বাটাম দিয়ে দাও, বুঝছো? স্যার ব্যাংকের জন্য পারফেক্ট স্টাডি করলে কতদিনের মধ্যে ভালো কিছু আশা করা যাবে? স্যার ব্যাংকের জন্য পারফেক্ট স্টাডি করলে, আচ্ছা স্যার পোস্ট গ্রেডের সাবজেক্ট ইংলিশ নিয়ে একটু কথা বলবেন স্যার। আচ্ছা আসো।
ওকে, 3টা প্রশ্ন পেলাম এগুলি, আর কমেন্ট গুলো কই গেল, আবার চলে গেছে। উম, শোনো, এই যে কতদিনের মধ্যে চাকরি টাকরি পাবা, এগুলো আসলে তোমার নিজের এক্সেলেন্স গ্রো করার ব্যাপার, বুঝছো? তুমি যদি ওই যে ট্র্যাকে উঠে যাও না, তখন তোমার আস্তে আস্তে প্রথমে প্রিলিটিকা শুরু হয়, এরপর ওই রিভিশন দিতে দিতে আস্তে আস্তে রিটেন টিকে ফেলো। রিটেন টিকতে টিকতে একটা পর্যায়ে তোমার এবার মানে রিটেন টিকলে তো ভাইবা দিচ্ছ, প্রথম দেখা গেছে প্রথম ভাইবাতে হয়ে গেছে কারো, কারো দ্বিতীয় তৃতীয় ভাইবাতে, কিন্তু আলটিমেটলি চাকরি হয়। যে ট্র্যাকে ওঠে ওর কোনো না কোনো চাকরিটা হয়ই ভাই। যে ট্র্যাকে ওঠে তখন সে চাকরির জন্য উপযোগী। এরপরে চাকরিটা তুই কদিনের মধ্যে হবে সেটা ভাই অনলি ঈশ্বর জানে, ওটা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারবো। কিন্তু ভাই ট্র্যাকে কবে উঠা যায় এটা তুমিও জানো আমিও জানি। আমি বারবার ওই কথাটাই বলতেছি। তুমি যখন, আমি বললাম না তোমার যে যেগুলা টার্গেট আছে না, ওগুলা পড়া শেষ হয়েছে না, ওগুলা 4-5 বার করে রিভিশন হয়ে গেছে। ওই যে আমি যেটা বললাম যে আমার MP3 ম্যাথ ধরো এক বেলাতে শেষ হয়ে গেছে, সকাল 9টা থেকে শুরু করছে, 2টার মধ্যে শেষ হয়ে গেছে। ধরো তুমি যদি কোনোদিন দেখো যে তোমার কোনো একটা সাবজেক্ট এরকম শেষ হয়ে গেছে, তার মানে তুমি ট্র্যাকে আছো। এবার আল্লাহর দিকে তাকায় থাকো আর পড়ো, শুধু হয়ে যাবে। আমার কথাটা স্পষ্টভাবে ক্লিয়ার কাট ক্লিয়ার কিনা তোমরা কও? তোমার রেজাল্ট হয়েছে কি বলো তো? তোমার রেজাল্ট হয়েছে তোমার এন্ড থেকে কি, ওই যে রিভিশনটা এই পর্যায়ে নামায় আনা, ধরছো, কর করে করে পড়তেছো, 10-12 দিন মানে সরি 8-10 ঘন্টা পড়ার পর ধরো একটা টপিক শেষ হয়ে গেছে, রিভিশনটা এই পর্যায়ে চলে গেছে। ওইটা হচ্ছে তোমার অর্জন, ওটা হচ্ছে তোমার চাকরি পাওয়া। আর ওই চাকরি পাওয়ার ঘটনাটা ঘটে ওইটার বাই প্রোডাক্ট হিসেবে। আমি ক্লিয়ার ভাইয়েরা বোনেরা? স্যার, জি স্যার, হ্যাঁ বলো। জি স্যার। সবই ঠিক আছে কিন্তু ধৈর্যে কুলায় না। ও পড়ো না, ধৈর্য না কুলাইলে পড়বা না। সবার কেন চাকরি পাইতে হবে রে বাবা? তোমার ধরো আমার ধৈর্য কুলায় না, পড়তে ইচ্ছে করে না, পড়বো না, এরপরও আমার কেন চাকরি পাইতে হবে? দরকার নাই। বাইরে থেকে ঘুরে আসলে চিল ভালো করো, হয়। বাইরে থেকে ঘুরে আসো। ও যে চাকরি পাবে, ও দেখবা যে 60-70 বছর পরে শেষ, তুমিও শেষ, আমিও শেষ। ধরো আজকে থেকে, এগুলো লিটারেচারে বলি আর কি তোমাদেরকে, আজকে থেকে 1000 বছর পরে ধরো তোমার আমার দেখা হইলো, তো আমি ধরো কোনো একটা জায়গার এক বিশাল কর্মকর্তা হইয়া হুমরা সুমরা হইয়া মরে গেছি গা, তুমি ধরো ওর না টিকটক করে মরে গেছো। 1000 বছর পরে আজকের পরে তুমি দেখলে, তুমি আমরা দেখে গেবা, কি এমন করছো, কি হয়েছে এখন? আমি তখন বললাম, আসলে তোর মতো টিকটক করলেই তো ভালো ছিল, চিল করে জীবনটা কাটাতাম। আরে ভাই উড়ে উড়ে টেনশন করো না, হুদাই যেটা টার্গেট নিয়েছো ওটা ডেডিকেটেড হয়ে সৎভাবে একেবারে সব ছাড়ে ছুড়ে দিয়া পাগল হইয়া বাউলের মতো পরিশ্রম করে, মানে বাউলের মতো উদাসীনী হইয়া তুমি ওইটা নিয়ে নামো। নামতেছো না, নামো না। ধরো আমার সব কিছুই লাগবে, আমি টিকটকও করবো, আবার আমার ক্যাডারও হইতে হবে, দরকার নাই। আমি টিকটক করলে সিরিয়াসলি টিকটক করবো, কিছুই করবো না, সারাদিন হইয়া থাকবো, আম্মা গালাগালি করবে, বাপে গালাগালি করবে, এইটাও একটা জীবন। ধরো শেষ, এই শুধু এক কান দিয়ে বাইর করতেছে, এই কান দিয়ে শুয়ে দিচ্ছে। যে ক্যাডার হয়েছে বলছি না, 1500-2000 বছর পরে যদি তোমার সাথে আমার কোনোদিন অন্তরিক্ষে দেখা হয়, তুই উই আর অল সেম। বন্ধু কথাটা বুঝতে পেরেছো? পেই নিও না, ওকে? কিন্তু যেটা করতে চাও ওইটা ডেডিকেটলি করো। আচ্ছা ওকে, আসো। আর ইংলিশ রিডিং স্কিল নিয়ে ভাই, প্রথম 7-8টা ক্লাস ইংলিশ রিডিং স্কিল নিয়ে কথা বলছি না বলো? জি স্যার। তাইলে এই মেঘলা, তাইলে বোন আমার তো কোনো ক্লাসই তোমার কাজে লাগে নাই। 7টা না 8টা ক্লাস ডেডিকেট করছি ভাষাটা তোমাদেরকে ঠিক করানোর জন্য, রিডিং স্কিলটা মানে স্মুথ করানোর জন্য। ওকে, পড়ছি এটা সাবজেক্ট স্যার ইংলিশ নিয়ে। সাবজেক্ট ইংলিশ নিয়ে ভাই, শুধু কোনো মুখস্থ তো, তুমি যদি ইংরেজি স্টুডেন্ট নিশ্চয়ই, তাহলে কার্তিক চন্দ্র ইংরেজি স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে শুধু তুমি মূল বিষয়গুলো জানলেই হয়, আর রাইটিং স্কিল ভালো থাকলে হয়, এত টেনশন করো না। শুধু ওই ক্যারেক্টার গুলো মনে রাখবা, হ্যাঁ, আর এক্সপ্লেনেশন গুলো ভালো করে মনে রাখবা, যাতে এক্সট্রাকশনটা কোন জায়গা থেকে কোনটা হয়েছে, এগুলো জরুরি, বুঝছো? এই আর বাকিগুলা যেমনি অনার্সে পড়ছো এমনি প্রশ্ন বিশেষ পরীক্ষা এইভাবে আসে, মানে সাবজেক্টিভ। স্যার নিউজ পেপার রিডিং এর একটা কোর্স করাইতে চেয়েছিলেন। নিউজ পেপার রিডিং এর কি আর কোর্স করার দরকার আছে? আমি তো না স্যার, ভাবছিলাম যে ওইটাই ধরো না। আলাদা করে হুদাই ধরো অপ্রয়োজনে, আমি তো ওই এটা একটা ধরো নিউজ পেপার রিডিং এর কোর্সটা সাজাইতে চাইছিলাম কিভাবে, ধরো প্রথম তোমাদের যে 8টা ক্লাস নিয়েছি না প্রথম দিকে, জি স্যার। সেটার সাথে ধরো আরো 4টা ক্লাস বাড়াইতাম আর কি, ধরো
আরো এই 7-8 যেভাবে প্র্যাকটিস করেছি না, এভাবে আরো জি 4টা স্যার। প্র্যাকটিস করা বলে নিউজ পেপারের একটা নিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওইটা আর দরকার হয় না। এভাবে ট্র্যাকটা ধরা দিলেই নিজে নিজে প্র্যাকটিস করলেই, আর কিছু কিছু ব্যাপার তো তোমরা সবসময় আমাকে দেখাচ্ছ যে স্যার এটা সাবজেক্ট কোনটা, এটা ফাইনাইট ভার্ব কোনটা, বা এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে একটু অগোছর স্যার লাগতেছে। এগুলো বেশি কাজে দিচ্ছে স্যার। এই এটাই তো মোর দেন কনফিডেন্স রাখো ভাই। যদি মনে হয় যে না আমার আরো দরকার, দেখবে যে দরকার আর শেষ নাই, দরকার আর শেষ নাই। আর বুঝি বুঝি না না, আল্লাহর মতো এবার আমি আর ফাইট করার পুঁজি পাইছি, এবার নিজে একটু ফাইট করে দেখি তো, তখন দেখবা যে মোটামুটি আসতেছে, লাইনে আসতেছে। এই আমার সায়েম, তুমি বুঝছো কাহিনী? আচ্ছা ওকে, এবার বলো ইয়াসিন অনিক, তুমি কেন হাত তুলছো? স্যার ওই যে আপনি বলছিলেন যে প্রতিদিন নিউজ পেপারে 3টা সেন্টেন্স স্ক্যান করতে প্র্যাকটিস করার জন্য, হুম। তো ওই নিউজ পেপার কি আমরা প্রতিদিন নতুন নিউজ পেপার কিনে ওইখান থেকে 3টা সেন্টেন্স প্র্যাকটিস করব? কোনোভাবে না, 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 এটা আমি স্পষ্ট করি না তোমাদেরকে। আহা, তো ঠিক হয় না দিলে না করলে। একটা নিউজ পেপার কিনছো, কেনার পরে নিউজ পেপার থেকে শুধু ল্যাঙ্গুয়েজের জন্য পড়বা। আর তাইলে অন্য কিছুর জন্য কি পড়বো? যে ধরো আমার যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দরকার, সেই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য বাংলা পত্রিকার সম্পাদকীয় পড়বা। আর আমার তথ্যের জন্য পড়বা 3টা জিনিস। একটা নিউজ পেপারের 3টা কাজ, একটা ল্যাঙ্গুয়েজ, একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আর হচ্ছে তথ্য। এই 3টার বাইরে আর কিছু দরকার আছে আমাকে বলো? না স্যার। না ল্যাঙ্গুয়েজের জন্য ইংরেজি পত্রিকা একটা নিছো, ডেইলি স্টার একদিন, এটা হয়তো 6 মাসও চলে যেতে পারে, 5 মাসও চলে যেতে পারে, তবে আসলে 1 মাস পর পর পাল্টানো উচিত। ওটা দিয়ে তুমি 6 মাস 1 বছর খাইয়া যেতে পারবা। 3 সেন্টেন্স করলে ভাই 6 মাসে 1 বছর এক যুগ খাইয়া যেতে পারবা না? কিন্তু না, জি স্যার। তবে কিন্তু স্যার না, এক সপ্তাহ রাখলে একটু না, বেশি না, মজা পাওয়া যায় স্যার, নতুন নতুন মজা এক পাওয়া সপ্তাহ যায়, পর পর চেঞ্জ করলে। ওইটাই বলতেছিলাম যে নতুন একটা ফ্লেভার পাওয়া যায়। সেই কারণে 1 মাস পরে পাল্টাও বা 1 সপ্তাহ পরে পাল্টাইলেও ভালো, তবে 1 সপ্তাহের নিচে দরকারই নেই। 1 সপ্তাহে একটা, 1 সপ্তাহের নিচে নাই মনে হয়। এই গেল এক। 2 নম্বর আসো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, তাহলে কোত্থেকে? বাংলা পত্রিকা সম্পাদকীয়, স্পেশালি আই রিকমেন্ড প্রথম আলো সম্পাদকীয় পড়বা। ওকে। 2, প্রথম আলো সম্পাদকীয় প্রতিদিন 20-25 মিনিট সময় দিবা শুধু সম্পাদকীয় পাতার পড়ার জন্য। এই। আর 3 নাম্বার তথ্যের জন্য পত্রিকায় দেওয়ার দরকার নেই, এমনি মজা লাগলে একটু এন্টারটেনমেন্টের জন্য ধরো প্রথম পাতা একটু পড়লা, এই সেই একটু 20 মিনিট 15 মিনিট সময় দিলা, কিন্তু আসলে ওইটা পরীক্ষার প্রিপারেশন হিসেবে না। এটা এমনি ধরো তুমি এমনি একটু ভালো লাগতেছে পত্রিকা পড়তে, এরকম অনেকের নেশা আছে না, সেই জন্য হয়তো 15-20 মিনিট পড়ছো। আচ্ছা, পড়ো, ওইটাও ক্ষতি না, ওইটা পড়লেও খারাপ না একবারে। অবচেতন ভাবে আমাদের অনেক কিছু ডেভেলপমেন্ট ঘটে, যেই কোনো কিছু অকারণে পড়লেও একটা লাভ থাকে। তো আসো সেই সেন্স থেকে খারাপ না, কিন্তু আসলে তথ্যের জন্য তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবা যে ওরা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম 2-3 পাতার মধ্যে দেখবা যে কি কি পয়েন্ট গুলো উঠে দেয়, কি পয়েন্ট একেবারে মূল পয়েন্ট গুলো একটু উঠে দেয়। সেই পয়েন্ট গুলো তুমি একটা খাতার মধ্যে প্রতি, ধরো জানুয়ারি 2024, এই 4টা তথ্য, 4টার বেশি থাকে না, কোনো কোনো মাসে থাকেও না, একটা থাকে 2টা থাকে, কোনো মাসে আবার 5টা 6টাও থাকে। ধরো এই 5টা 6টা বা 4টা 3টা এভাবে উঠাই ফেলছো ফেব্রুয়ারি। এগুলা এবারে তোমার ধরো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার একটা একটা টপিক হয়েছে, একটা স্টেক হয়েছে, এটা ধরো কয়দিন পরে ওই ওই তোমার টার্গেটের মধ্যে এরকম থাকবে, 20 দিন পরে এটা আবার একটু রিভিশন দিলা, অন্য সাবজেক্ট পড়ার পরে শেষ হওয়ার পরে এটা সিরিয়াল যেদিন আসছে কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেদিন একটু রিভিশন দিয়ে নিলা। আর প্রতি মাসে তো একবার এটা নিয়ে শুধু কাজ করবা। এরপরে ওই নাইম ভাইটাই মনে হয় এটা বের করে, সম্ভবত সাম্প্রতিক ভিউ কিছু বের করে না ওনারা, হ্যাঁ, তো জি ওখান থেকে ওগুলা পড়লেও, এইভাবে কাজ না করে ওগুলা পড়লেও তো তুমি পাও, এভাবে করলেও করতে পারো, নাইলে বছরে একবার ওইটা কিনে নিলে, রিসেন্ট যে ভিউটা ওইটা কিনে নিলে হয়। আমি ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, ওকে, একদম স্পষ্টভাবে এই 3টা কাজ করা যায় পত্রিকা নিয়ে। ওকে, আর আর কিছু বলবা? ওকে, ধরো আমি তোমাদের জন্য একটা মিম নিয়ে আসি শুরুতেই, খেয়াল করো। যখন তুমি জিআরই পড়া ধরো, ওয়ার্ড স্মার্ট পড়া ধরো, হ্যাঁ, তখন তুমি ধরো আর আই হেট ইউ বলো না, তখন তুমি কি বলবা বলো? কথা কও। আই অ্যাবর ইউ। আই অ্যাভর ইউ। তখন তুমি আর হেট ইউ বলবা না, তুমি বলবা আই অ্যাভর ইউ। আচ্ছা, এবার আসো। এখন এই সেন্টেন্স গুলা আমি তোমাদেরকে, এটা আগে একটা স্লাইড শেয়ার দিয়ে দেখাই, আপাতত এটা অফই রাখি। এগুলা তোমাদেরকে আমার ভোকাবুলারি শিট যেটা বানাইছি ওইটাই দেখাই। এটা, ওকে, আসো দেখো আমি এভাবে সাজাইছি, মানে তোমার সবকিছুর প্রয়োজন নাই। ধরো এই অ্যাবেট, মানে এই মূল ওয়ার্ড গুলো হচ্ছে প্রথম প্রথম সারিতে যা আছে এগুলো হচ্ছে মূল ওয়ার্ড। আমি এটার ফর্মটা কি, পার্ট অফ স্পিচটা কি, সেটাও তোমাদেরকে মানে সাইন করে দিয়েছি।
ধরো এটা পার্ট অফ, কারণ পার্ট অফ স্পিচ জানলেও একটা কাজে লাগে। ওকে, পার্ট অফ স্পিচটা কি, তোমরা অ্যাবেট ভার্ব এভাবে পড়ো না। এটা এমনি দিয়েছি আর কি, ধরো ভার্ব তোমাকে একটা মানে তথ্যের মতো দিলাম, কিন্তু তুমি মুখস্থ করার জন্য অ্যাবেট ভার্ব অ্যাবারেন্ট অ্যাডজেক্টিভ এভাবে করো না। এখন আসো, এই যে অ্যাবেট, এই যে প্রথম 20টা 30টা পড়লা বা 50টা পড়লা, তখন এই প্রত্যেকটার মানে কি সেটা তুমি আসলে ফিল করার চেষ্টা করবা। এখন সেই ফিল করতে তুমি যদি ইংরেজি পড়ে করতে ভালো লাগে করো, বাংলাটা দিয়ে দিয়েছি বাংলা পড়ে করতে ভালো লাগে করো। তবে সবচাইতে ভালো হয়েছে এই ছোট একটা সেন্টেন্স বানাই দিছি, দেখবা বইপত্রেও এগুলার, এইটা যে আমার একেবারে ধরো এই সিস্টেম আমারই মৌলিক সিস্টেম তা না, কিন্তু একটা জায়গায় মৌলিকত্ব আমি দাবি করতেই পারি। সেটা হচ্ছে যে ধরো বইপত্রে কিছু কিছুতে আছে, কিন্তু এই সেন্টেন্সটা ধরো অনেক বড় একটা সেন্টেন্স এ দেয়া থাকে, যেটা তুমি আসলে ফিল করতে পারো না। ভাই আমার কথা বুঝতে পেরেছো? যেটা তোমার আসলে সিস্টেমের সাথে মানায় নিতে পারো না, তুমি তুমি ফিল করতে পারো না। কিন্তু তুমি যদি এভাবে ছোট বাক্যের মধ্যে পড়ো না, তখন তুমি বুঝতে পারবা যে আসলে তোমার প্রাণের সাথে মিশবে। যেমন আই ইট রাইস বলে যত দ্রুত তোমাদেরকে বোঝানো যায়, ধরো এই ইট শব্দটা যদি আরো ভয়াবহ একটা সেন্টেন্সের মধ্যে দিয়েও তো প্রয়োগ করা যাবে, বাট ওইটা ওইভাবে অত কার্যকরী ভাবে বোঝানো যায় না, মানে ফিল করানো যায় না। তো ল্যাঙ্গুয়েজটা ফিল করতে হলে ভাই, এই গ্রামারের ক্ষেত্রে, ভোকাবুলারির ক্ষেত্রে ইজি ইজি ওয়ার্ড দিয়ে, মানে ইজি ইজি সেন্টেন্সে করতে হয়। এটা আমার এই জিনিসটা আমি নিশ্চিত। দা নয়েজ উইল অ্যাভেট সুন, তাইলে ভাই এই কোলাহলটা খুব দ্রুতই কমে যাবে। এই যে এই ছোট বাক্যের মধ্যে দা নয়েজ উইল অ্যাভেট সুন, মানে কমে কমে যাওয়া, তাহলে এই ছোট বাক্যের মধ্যে তুমি বিষয়টা অনুধাবন করতে পারলা, ফিল করতে পারলা, এতে করে শব্দটা মনে থাকার চান্স তোমার বেড়ে যায়। ভাই আমার কথা বুঝতে পেরেছো? জি আবার শুধু অ্যাবেট মানে কমে যাওয়া, অ্যাবারেন্ট মানে অস্বাভাবিক, অ্যাবেন্স মানে স্থগিতাবস্থা, এগুলা না ওই শব্দটার সাথে তোমার একটা বাংলাটা পড়তেছো, কিন্তু একটা মানে কানেকশন তৈরি করে না। কিন্তু তুমি যদি এক্সাম্পলে দেখো যে আসলে সে ব্যবহার হয় কেমনে, তখন তুমি দেখলা অ্যাভেন্স মানে স্থগিত অবস্থা, কিন্তু ওই অ্যাভেন্স আসলে ইংরেজিতে ব্যবহার হয় কেমনে, এটা না দেখলে কিন্তু অনুধাবনটা করা যায় না, ফিলটা করা যায় না। এই জন্য তুমি যদি পড়ো প্ল্যানস আর ইন অ্যাভেন্স, মানে প্ল্যান গুলা স্থগিত আছে, স্থগিত অবস্থায় আছে, তখন তুমি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এরকম করে আরেকটা সেন্টেন্স বানানোর চেষ্টা করি, তো ছোট করি, তখন তুমি এইভাবে ধরো ওই বিষয়টার সাথে একটু রিলেশন তৈরি করতে পারলা। আবার কোনো কোনো দেখবা যে এর মধ্যে তোমার কমন আছে, তুমি তো একবারে পড়াশোনা করো না তা না, তাহলে সেটা তো তোমার এমনি স্টেকের মধ্যে আছে, কিন্তু তোমার স্টেকের মধ্যে ধরো এখানে আমি যে 813টা দিয়েছি, এর মধ্যে দেখা গেছে যে 100টা যদি তোমার আগে থেকেই থাকে, ওই 100টাও কিন্তু এর মধ্যেই থাকবে, বাদ দিবা না। আমার কথা বুঝতে পেরেছো? তোমার যদি স্যার। আগে থেকেই কয়েকটা মুখস্থ থাকে, তাহলে ধরো তুমি একটু অ্যাডভান্টেজ পাইছো, আর না থাকলে একটাও না থাকলে তো নাই। এরপর তোমার যদি মনে হয় যে ভাই এগুলার অ্যান্টোনিমটা কি হয়, তখন আমি একটু অ্যান্টোনিমটা দেখে আসি। একবারে ডান সাইডে দেখো, একবারে শেষ সাইডে তুমি দেখো ওর অ্যান্টোনিমটাও পাচ্ছ। এই অ্যান্টোনিমটা যদি জানতে চাও, আমি দুইটা করে কোথাও কোথাও স্পেসিফিক হয় না দেখে আমি একটা দিয়েছি, কিন্তু দুইটা করেই সাধারণত দেওয়ার চেষ্টা করেছি। এই যে ইনক্রিজ, ইন্টেন্সিফাই, তখন তুমি এই শব্দটাকে আরো বেশি ফিল করার চেষ্টা করবে। প্রথম দিকে এভাবে একটু শব্দটা ফিল করার চেষ্টা করবে যে আসলে শব্দটা কি, এরপরে এবার তুমি মুখস্থ করার চেষ্টা করো। এর পরের দিন থেকে আর তোমার ফিল হয়ে গেলে আর আর তোমার ওই বারবার ফিল করার দরকার নেই, একবার তো হয়ে গেছে, এটার মানে বুঝতে পেরেছো যে এটা আসলে কিভাবে ব্যবহার হয়, তখন ওই প্রতিদিন যদি ওই রিভিশনটা দাও না, তখন ওই জিনিসটা অটোমেটিকলি ঘুরতে থাকবে। আর যদি বলো যে না আমার দ্বিতীয় দিনেই দেখা যায় আবার একটু ফিল লাগবে, তখন আবার দ্বিতীয় দিনে আর একটু কষ্ট করো। এই কিন্তু একটা পর্যায়ে বারবার তোমাকে অ্যান্টোনিম সিনোনিম থেকে ভেরিফাই করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে না সরি, বা সেন্টেন্স থেকে ভেরিফাই করে নিতে হবে না, কিন্তু মুখস্থের ব্যাপারটা চলবে যখন, তখন আর ভেরিফিকেশনের দরকার নেই, মুখস্থ ব্যাপার শুধু চলতেই থাকবে। শেষে আমি যে বললাম ধরো তোমার 400 হয়ে গেছে, হওয়ার পরে তুমি শুধু পড়বা এইটুকুই, এই যে অ্যাবেন্স মানে কি, অ্যাবেট মানে কি, অ্যাবেট এটা অ্যাবেন্স এটা এই সেই এরকম করে করে জাস্ট রিভিশন দিতে থাকবা। এই, ভাই আমার কথা বুঝতে পেরেছো? এখন জি তোমাদের স্যার। কি মনে হয়, ধরো আমার অনেক দিন ধরে এই শীটের পেছনে অনেক সময় আমার নষ্ট হয়েছে, অনেক কাজ করতে হয়েছে, মাঝে মাঝে করতে করতে একটু মনোটনিও লেগেছে। এখন তোমাদের কি কাজে লাগবে এটা বলো তো? জি স্যার, হ্যাঁ, অবশ্যই। জি স্যার, অবশ্যই আমার কাজে কাছে মনে লাগবে। হয়েছে ভাই লাগবে, এটা ভালোই কাজে লাগবে। আর সবচেয়ে বড় হয়েছে কি, তোমরা একটা মানে স্টেক পাইছো, যে ধরো আমার আমার এরা হচ্ছে আমার পরিবার। এই, আর আরেকটা সব সময় তো ওই নোটটা থাকলে ভাই প্লিজ শেয়ার করো না, কেমন? তোমাদের কাছেই রাখো, হ্যাঁ। এই কথাগুলো বারবার বলতে আমি একটু বিব্রত বোধ করতেছি। তোমাদের কাছে রাখো,
আবার লোকজন আমার সাথে আসলে আবার সেও পাবে, বা এটাই যে এক ধরো ফাইনাল, দেখা গেছে যে আমি আর এর মধ্যে আবার ফাইন টিউনিং করবো। এখন তুমি চিন্তা করবা যে স্যার ফাইন টিউনিং, এটা তো সব ক্ষেত্রেই ভাই ফাইন টিউনিং হয়। তুমি একটা বই কিনলেও দেখবা যে ওইটা এডিশন হয় না বারবার, এই দুই চারটা 2% 3% ব্যাপার তো এডিশন হবেই। ওইটা সব সব ক্রিয়েটিভ ওয়ার্কের ক্ষেত্রে ওইটা চলতে থাকে, ওইটা কোনো বিষয় না। আচ্ছা, এরপরে তোমাদের যদি কোনোটা নিয়ে একটু মানে মনে হয় যে না একটু এই জিনিসটা বোঝো না, বা এটার সাথে এটা মনে হচ্ছে স্যার মনে হয় যে মিলতেছে না, আমার দেখায়ও। হ্যাঁ, আমার ওইটা দেখায়ও যে স্যার এখানে এই ঘটনাটা আমার কাছে মনে হয় যে এটা এরকম হইতে পারতো, এই তখন দেখাও, আমি তখন ওইটা ব্যাখ্যা দিব তোমাকে। এই তো ভাইরা বোনেরা, এখন তাহলে তোমরা এই এই স্টেকটা আল্লাহর রহমতে আগামীকাল সকাল থেকেই যাদের সময় আছে, আর যারা একদম রিটেন দিবা তাদের দরকার নাই, রিটেন রিটেন দিয়ে আইসা সময় থাকলে করো। এই আর হইছে এখন তোমরা এইটা নিয়ে এত টেনশন করলে শেষ। আচ্ছা, গেল এটা। এখন এই হ্যান্ডআউটের ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে কিনা? আপাতত আমি আরেকটা জিনিস দেখানোর আছে তোমাদেরকে, দেখাইতে চাই। বলো, এই হ্যান্ডআউটের ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার এইটা আমরা ওই যে পার্টস অফ স্পিচের যে নোটটা দিছেন ওইটার সাথে কিভাবে মিলায় পড়লে আমরা না, ওইটার সাথে ওইটা আলাদা, ওইটা আলাদা স্টেক ধরতে হবে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কেন নাই তোমাদেরকে এটা বলতেছি। এটা ডাইরেক্ট সিনোনিম অ্যান্টোনিমের জন্য, ধরো মোট কথা হচ্ছে ওয়ার্ড মিনিং এর জন্য, এটার উদ্দেশ্য সেটাই, কিন্তু ওইটার উদ্দেশ্য হচ্ছে আলাদা। ধরো ওখান থেকে পরীক্ষা আসে প্রায় যে এটা নাউন ফর্ম কি, এটার অ্যাডজেক্টিভ ফর্ম কি, এটার অ্যাডভার্বিয়াল ফর্ম কি। এছাড়া ধরো তুমি যখন লিখো যে তুমি এখন একজন কে তুমি ধরো একটা ইনফর্ম করতেছো, এখন ইনফর্ম করতেছো এটা কি ভার্ব হিসেবে ব্যবহার করবা নাকি নাউন হিসেবে ব্যবহার করার দরকার দরকার হয়েছে, তখন তুমি ইনফর্মের নাউনটা ইনফরমেশন, তোমার এটা জানতে হবে, সেই কারণে ওইটা এটার সাথে এটা মিলাইও না, এটার সাথে এটা কোনো মিল নাই। ঠিক আছে আবার এখানে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো দেখা গেছে ওইভাবে প্রয়োগ করার দরকার হয় না, ওইখানে যেগুলো আছে ওদের ওইভাবে প্রয়োগ করার দরকার হয় বলে আমি দিয়েছি। ক্লিয়ার? জি এই আর ওগুলা আমি প্রচুর ওয়ার্ড দিয়েছি সেখানে, সেখানে সম্ভবত আমি কত ওয়ার্ড দিছি যেন ভুলেও গেছি, 600 না 700 দিছি, তাই না? দাঁড়াও, এখানে তো আছে, এখানে 813, ওইখানে কত দিছি এটাও তো খোলাই আছে। দাঁড়াও, ওখানে একটু একটু 382, সরি 382টা। তো 382টা খুব একটা বেশি না, তুমি 200 যদি টার্গেট করো চলে, মানে এই লাইফ কাটাই দিতে পারবা সুন্দরভাবে, যদি 200 টার্গেট করো অন্তত। 382টার দরকার নেই, আমি এখানে মোটামুটি প্লেনটি দিয়েছি। আমি ক্লিয়ার বিষয়টা ভাই? জি স্যার ওকে, আচ্ছা আসো এবার, সেই হ্যান্ডআউটটা তো তোমরা পেয়েছোই, আর যারা বুঝতেছো না সেই হ্যান্ডআউটটা কি, সেটা তোমরা গুগল ড্রাইভে ঢুকলেই পাবা। কোনটা সেটা আমি তোমাদের একটু এটা দেখাই দিই কেমন আবার। হ্যাঁ, এই যে এই জিনিস, এটা তোমরা পেয়েছো আশা করি, গুগল ড্রাইভে গেলেই পাবা, তাই না? করছি হ্যাঁ, স্যার। আচ্ছা এটাই সেটা, কেমন গেল? এইটা এভাবে তো পড়লা। এরপর আরেকটা তোমাদেরকে খুচরা একটা ইস্যু আমি দিয়েছি, সেটা স্লাইডের মধ্যে আছে। এবং এটা আমার এগুলা আমার এবছর বানানো, ধরো গত 1 বছরের মধ্যে আর কি। এই কিন্তু একবারে শুরু থেকে আমার এই জিনিসটা বানানো আছে, সেটা আমি স্লাইডে দিয়ে দিছি তোমাদেরকে। ওইটা প্রিপারেশনের জন্য দরকার নাই, এমনি ধরো মন চাইছে একটু পড়লা, আর না পড়লে নাই, কিন্তু এটা প্রিপারেশনের জন্য কোনো দরকার নাই। সেটা কি একটু দেখাই, দাঁড়ো স্লাইডটা কই, এটা হচ্ছে সেইটা। দেখো এই সাফিক্স গুলা, এই প্রিফিক্স গুলা কোনটা কি কাজে লাগে, আমি এটা এখানে স্লাইডে বিস্তারিত দেওয়ার চেষ্টা করেছি। দেখো ভার্ব গঠনে যে সাফিক্স গুলো লাগে, যেটা প্লাস আছে এটা মানে সাফিক্স, প্লাস আছে মানে কি, সরি প্রিফিক্স, প্লাস আছে মানে কি বলতো, প্রেফিক্স, Prefix, মানে পূর্বে বসছে যেটা। আর সাফিক্স হচ্ছে মানে যেটা ড্যাশ আছে, ড্যাশ দিয়ে আছে, মানে এর পূর্বে হচ্ছে পরে মূল বসে। ওয়ার্ডটা বসে, তারপরে ধরো ইয়ে হয়েছে। এগুলা কি গঠন করে ভাই? ভার্ব গঠন করে। তারপরে এগুলো হচ্ছে কি, নাউন গঠন করে। নাউন গঠন গুলা একদম যতগুলো আছে সবগুলো দিছি। তারপরে এডজেক্টিভ গঠন গুলার দিয়েছি। তারপরে অ্যাডভার্বের গুলা দিয়েছি, অ্যাডভার্ব তো এলওয়াই দিয়েই চলে, এই দুটো দিয়েও চলে, ওয়াইজ এবং ওয়ার্ডস। ওকে, এরপরে দেখো এখানে আমি আবার বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি। ধরো বি দিয়া যেই স্বাভাবিকভাবে পরীক্ষায় আসাটা সেরকম কি ভার্ব যেগুলো হয়, ধরো বি দিয়া বি ফ্রেন্ড হয়, বিফুল হয়, বি ফাউল হয়, বি লিটিল হয়, বি ডেজেল হয়, বিকাম, এগুলো সবই ভার্ব এবং বি প্রিফিক্স যুগে। ইমপ্রেফিক্স যুগে কি ভার্ব গুলো হয়েছে, তারপরে ডি প্রেফিক্স যুগে কি ভার্ব গুলো হয়েছে,
মানে ওইটারই ওই যে তোমাদেরকে যে হ্যান্ড আউটটা দিছি না ভাই, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের, সেটারই ধরো এটা অল্টারনেটিভ একটা ভার্সন। আমি ক্লিয়ার? জি স্যার। এই এরপরে ধরো আবার এখানে ধরো এন প্রিফিক্স যুগে হয়েছে, তবে এখানে নাউন এবং অ্যাডজেক্টিভের সাথে যদি এন যোগ করো, এখানে সে নিশ্চিত করে বলে না ভাই কার সাথে হবে, যে কারোর সাথে হইতে পারে, কিন্তু এখানে সে বলছে ভাই নাউন বা অ্যাডজেক্টিভের সাথে যদি তুমি এন যোগ করো তাহলে এটা ভার্ব হয়। যেমন এনশিওর, এনকারেজ, এনাবল, এনফোর্স। ওকে, আবার এন হওয়া মাত্রই যে সে প্রিফিক্সড ওয়ার্ড হবে তাও কিন্তু না। এন হওয়া মাত্রই যে সে প্রিফিক্সড ওয়ার্ড হবে তা না। আমি সেগুলো তোমাদের জন্য গুছিয়ে দিছি, যে তুমি চাইলে ধরো এই এন্ড, এনজয়, এন্টার, এনহান্স, এঙ্গেজ, এন্টারটেইন। ধরো ডিউর থেকে তো আর এন্ডিউর আসে নাই, ড্রস থেকে তো আর এন্ড্রোস আসে নাই। এই এনজয়টা কিন্তু জয় থেকে আসছে, যা আসছে জায়গাটা এখানে ভুলে চলে আসছে। এই তাহলে এন্ড, এন্টার, টার থেকে তো ভাই এন্টার আসে নাই। এরা অরিজিনালি এরকম, কিন্তু দেখো এরা অরিজিনালি এরকম না। অরিজিনালি সে শিওর হয়েছে কি এনশিওর, অরিজিনালি সে কারেজ হয়েছে কি এনকারেজ, অরিজিনালি সে অ্যাবল হয়েছে কি অ্যানেবল। ছোট্ট বন্ধুরা আমার কথা বুঝছো তোমরা? জি স্যার, কিন্তু স্যার ওই যে এন্ড এর আগে একটু লিখে দিলে ভালো হতো না, যে এগুলো হচ্ছে এক্সেপশনাল বা ব্যতিক্রম। না না, ব্যতিক্রম বলতে এটা ব্যতিক্রম না, এগুলা ধরো প্রিফিক্সড না। ধরো প্রিফিক্স এগুলা না আর কি। তুমি কোনো কিছুতে ব্যবহার করতে পারবা না আর কি। ধরো হ্যান্সকে তো তুমি এনহান্স করতে পারতেছো না, এই জন্য আমি ফাঁকা জায়গাটা রেখে দিছি, আর তোমাদেরকে তখন পড়াই দিতেছি, বুঝো নাই? হ্যাঁ, তোমরা জি স্যার, বুঝে আমরা ফেলবে যে ঘটনাটা কি। হ্যাঁ, এই ওকে, হ্যাঁ ওইটাও ঠিক বলছো, কিন্তু ধরো ওই জিনিসটাও তাহলে আমরা ব্যাখ্যা করে দিতে হইতো আর কি, এই ব্যাখ্যা আলটিমেটলি করতে হইতো। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। এডজেক্টিভের সাথে যদি এন যোগ করো তাহলে তোমার যে ভার্ব গুলো হয়, এখন শর্ট এন, মানে এটা কি এখন সাফিক্স না প্রিফিক্স বলো তো? সাফিক্স। দেখো প্লাস সাথে- আছে না, প্লাস আছে মানে এনটা পরে, এনটা পরে না, প্লাসের পরে না। জি আর প্রিফিক্স গুলা কি, প্লাসটা পরে, প্লাসের পূর্বে হচ্ছে প্রিফিক্সটা, তাই না? জি আচ্ছা, তো আসলে এন দিয়ে কি হয়েছে দেখো, প্রিফিক্স গেল এটা, করি ভাই, এই তো এন। দেখো শর্ট এডজেক্টিভ গুলোর সাথে তুমি যদি এন যোগ করো তাহলে কি হচ্ছে, শর্ট এন, স্ট্রেট এন, ব্রাইট এন, ডার্ক এন। আবার এডজেক্টিভ ফর্ম হয় কিভাবে, নাউন বা ভার্বের সাথে যদি তুমি যে এন যোগ করো তখন হয় আবার এডজেক্টিভ, গোল্ডেন, আর্থেন, উডেন, ব্রোকেন, হিডেন। কিন্তু খেয়াল করো একেবারে পিওর এন দ্বারা যারা, ধরো কারোর সাথে যোগ না হয়েও এন, সেটা তোমার কোনো কাজে লাগবে না। যেমন অক্সিজের সাথে তো এন যোগ হয়ে অক্সিজেন হয় নাই, চিকের সাথে তো চিকেন হয় নাই, পের সাথে তো ভাই পেন হয় নাই। আমার কথা বুঝছো তোমরা? জি এরা হচ্ছে সাফিক্সড, বাট ও মৌলিকভাবে এরকম, এরা কিন্তু যৌগিক সবাই। এরপর আসো এফ ওয়াই দিয়া ভার্ব, ম্যাগনিফাই, মডিফাই। সে ধরো এফ ওয়াই যুক্ত হয়ে ভার্বটা এরকম, সেটার সাথে যদি তুমি ইকেশন যোগ করো তাহলে ওটা নাউনে পরিণত হয়। যেমন ধরো ম্যাগনিফিকেশন, মডিফিকেশন, নোটিফিকেশন, নালিফিকেশন, প্যাসিফিকেশন, পার্সনিফিকেশন, পিউরিফিকেশন। ইস, ইস যোগ করে এরা অরিজিনালি ভার্ব, ব্যানিশ, ফিনিশ, এটা তোমার কাজে লাগবে না। এরপরে যেটাই দেখবা যে সাফিক্স দিয়ে যোগ হয়েছে বা প্রিফিক্স দিয়ে যোগ হয়েছে ওইটাই তোমার কাজে লাগবে। যেমন অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভটা তৈরি হয় কিভাবে, নাউনের সাথে ইস যোগ হয়ে, গার্লিশ, বয়িশ, চাইল্ডিশ, বুকিশ, স্লাগিশ। আর মনে রাখবা ইস যুক্ত যতগুলো আছে এগুলো সবই নেগেটিভ অর্থে হয়। আমার কথা বুঝছো? ইস যুক্ত যেগুলো আছে এগুলো সব সব কি কি যুগে হয় বলতো? নেগেটিভ। নেগেটিভ অর্থে হয়। আমি ক্লিয়ার? যেমন গার্লিশ মানে কি বলো, নেকামি নেকামি করে আর কি। কথা বোঝো নাই? গার্লিশ মানে কি বুঝছো? জি স্যার। নেকামি করে, ধরো ওইটু ওইটু করে একটু, মানে আমি খুবই একটু আমি খুব বুড়ি ভাম, কিন্তু সে একটু নাবালিকা ভাব ধরতেছে, এরকম আছে না ভাই বলো? কথা কও, আছে নাকি নাই? জি স্যার। আছে। স্যার এটা মেয়েরা বলবে। না এবার শোনো না, আরে মেয়েরা বলবে করে থামে যাও না, এবার তোমাদেরও আছে না? কথা কও না কেন? জি স্যার। তোমরাও ধরো বুড়া ভাম হইছো, এরপরও একটু পিনিকের মধ্যে থাকো, 19 বাচ্চার মতো আচরণ করো, ওইটাও কি বলতো, বয়স। আর দুইটাই মিলে কি হয়েছে বলতো, চাইল্ডিশ। চাইল্ডিশ। বুকিশ, সারাদিন বই পড়ো, দেখো হুম। বেশি বড় পড়াশোনা করলেও দোষ। কথা কও, বেশি পড়াশোনা করলেও দোষ। দেখো এখানে তাই কি নির্দেশ করতেছে না? জি স্যার। বুকিশ মানে ভাই ও বইয়ের বাইরে কিছু জানে না। বুকিশ মানে আতেল। কি বলতো? আতেল। আতেল। আতেল বলা যায় কিনা? সে বুকিশ মানে হচ্ছে বইয়ের বাইরে কিছু জানে না সে।
সবকিছু বইয়ের মধ্যে মুখস্থ, যার মুখস্থ থাকে, ও কোনো কিছু বোঝে না ভালো করে, কিন্তু সে সংজ্ঞা মঙ্গা প্রচুর জানে। কথা বুঝছো? এই এরকম হচ্ছে বুকিশ। আর বুকিশের পজিটিভ ওয়ার্ডটা কি বলতে পারবা তোমরা? কথা কয় না, পারবা? না। ধরো বইয়ের প্রতি অতি ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে বুকিশ। কিন্তু ধরো বই পড়ার নেশা, একজন বিদ্বান ব্যক্তি বই পড়ে এবং সে ধরো প্রকৃতভাবে কাজে লাগে, ওটাকে তুমি পজিটিভলি দেখতে পারো না রে ভাই? আবার চাইলে জি স্যার। পজিটিভলি দেখলে কি বলবা? বুক ওম, কি বলবা? বুক ওম, ওম মানে পোকা, বই পোকা। কথা ও বুঝছো? ORM হ্যাঁ, WORM। WORM, বুক ওম। ওরম কইরো না আবার ওইটার উচ্চারণ, হ্যাঁ, বুক ওম, হ্যাঁ। ওকে, তো এখন বলো ভাই, তোমাদের এই ব্যাপারটা, এটা এটা ধরে তোমাদের প্রিপারেশন নেওয়ার দরকার নেই। সবকিছু ও দিয়া প্রিপারেশন হয় না, প্রিপারেশন ভিন্ন জিনিস। হ্যাঁ, এগুলো তুমি ধরো একটু চোখের আরামের জন্য মাঝে মাঝে একটু চাইলে দেখতে পারলা। এটাও আমার অনেক কষ্টের ফসল, অনেক কষ্ট করে এই জিনিসটাও বানাইছি। এই কিন্তু এটা অনেক আগে বানানো, ধরো এটারও বয়স অনেক বছর হয়ে গেছে। এই তারপরে এখন এখন বলো, এই জিনিসটাও কি তোমাদের ভালো লেগেছে না ভাই? ভালো লাগার কথা আমার মনে হয়। জি স্যার। জি এই স্যার। আচ্ছা, এরপরে আসো এই উইদাউট অ্যাডিং সাফিক্স অর প্রিফিক্স ইন দ্য মিডল, মানে কোনো সাফিক্স প্রিফিক্স অ্যাড বা যোগ করা লাগে না, সরি যোগ করা লাগে না। আহ, তারপরেও পরিবর্তন হয়, যেমন লাইভ ভার্ব, এটা নাউনটা কি বলো? লাইভ। লস, কোন ধরনের সাফিক্স প্রিফিক্স যোগ করছো, তারপরে নাউনটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপর লিস্ট অফ অ্যাডজেক্টিভ ডিফারেন্ট ফ্রম দ্য নাউন্স, মানে দেখো অন্তত লাইফের মধ্যে একটা মিল আছে না? ডেঞ্জার, জি স্যার। এন্ডেঞ্জারের মধ্যে একটা মিল আছে না শব্দগত? এমন আছে যে শব্দগত কোনো মিলই নেই। যেমন ধরো হেল, ইনফার্নাল, সার্ভেন্ট, সার্ভাইল, ব্লাড, স্যাঙ্গুইনারি, মিলই নেই। ব্লাডের অ্যাডজেক্টিভ স্যাঙ্গুইনারি। অ্যাপোলজি, অ্যাপোলোজাইজ, এগুলা অবশ্য ওই ক্লাসে প্র্যাকটিস করাই যে, সেগুলোর এগুলোর দরকার নেই। আচ্ছা, এগুলো তোমাদের দরকার নাই, এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই। আচ্ছা, এগুলো মানে ওই যে শীটটা দিছি না তোমাদেরকে, হ্যাঁ, সেখান থেকে জি স্যার। সেখান থেকে এগুলা ওই ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে একটু ওদেরকে কয়েকটা পড়তে টরতে স্যার দিয়ে। কোন শিটটার কথা বলতেছেন? এই যে 813টা ওয়ার্ডের না না, এটা হইছে ওই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস 312 পার্টস অফ যেটা। স্পিচ। হ্যাঁ, ঠিক আছে। এটা ওই শিট ওরিয়েন্টেড। কেমন? আর সর্বশেষ আবার, এটা কি শাকিব খানের ছবি নাকি শাহরুখ খানের ছবি? দেখো তো। সাকিব খানের। সাকিব খান না, শাকিব খান। কি কো? স্যার শাকিব খান। সাকিব খান, জি স্যার। আজিম শাকিব খান কিন্তু, বুঝছো? হ্যাঁ, জি স্যার। এই এখন যাই হোক, তো ওনারই তো ছবি, তাই না? তো ওনার থেকে অনুপ্রাণিত হয়ে এভাবে বলবা, এখন থেকে এই ধরনের শব্দগুলো ব্যবহার করার চেষ্টা করবা। এই স্থগিত অবস্থা অ্যাভেন্স হিসেবে উল্লেখ করার চেষ্টা করবা। কমন অর্থে অ্যাবিট ব্যবহার করার চেষ্টা করবা। লেসেন ব্যবহার করো না, হ্যাঁ, রিডিউস ব্যবহার করো না, ওই শব্দটা ব্যবহার করো। তখন দেখবা যে আস্তে আস্তে তোমার ডেইলি সোপের সাথে সে মিশতেছে। আমি ক্লিয়ার? জি স্যার। এই যে ওকে, এখানে আমার একটা question, হ্যাঁ, বুঝি নাই। মানে এই যে আপনি বললেন যে এই ধরনের ওয়ার্ডটা আমরা নর্মালি ডে টু ডে কথাতে ইউজ করব, এই রিটেনে কি আমরা স্যার এই ও কাজটা আচ্ছা, এটা করলে? এটা এটা আমি বলি, শোনো, এটা রিস্ক আছে, রিটেনে করো না। রিটেনের লেসেন রিডিউসই করো। অ্যাবেট করলো, অ্যাবেট শব্দ অত মারাত্মক শব্দ না, এটা ইউজুয়াল, মানে, কিন্তু সবগুলা তো আর না। এরকম কিছু কিছু দেখবা যে ভয়ঙ্কর, কথা বুঝতে পেরেছো? ভয়ঙ্কর জি টাইপের স্যার। আনইউজুয়াল, তোমাদের তোমাদের মানে কমন বিচার থেকে বুঝে ফেলবা। জোর করে ভয়ঙ্কর গুলো ইউজ করো না, ও ভয়ঙ্কর গুলোর কথা বলছি। যেমন ধরো এই অ্যাবর ট্যাবর, এগুলো কিন্তু ইউজুয়াল। অ্যাবর কিন্তু অত কঠিন শব্দ না। এটা কিন্তু ধরো আমরা যারা পারতেছি না তাদের কাছে মনে হয়তো হয়তো এটা একটু আনকমন লাগতেছে, কিন্তু এগুলো আসলে কমন ব্যবহার হয়। তুমি হেড দিতে পারো, অ্যাবর দিতে পারো, ডিসলাইক দিতে পারো, অসুবিধা নাই। কিন্তু কিছু আছে ভাই এত ভয়ঙ্কর ভয়ঙ্কর যে এগুলো উচ্চারণ করতেও কষ্ট লাগে। কথা বুঝতে পেরেছো? এগুলো কোনো প্রচলন নাই। এবং ধরো তোমরা যে এখন চাকরি পরীক্ষার জন্য না জোর করে পড়তেছো, দেখবা যে তোমরা যত পণ্ডিতই হও, যে 1-1.5 বছর পরে এই 1-1.5 বছর ধরে যদি রিভিশন না দাও, দেখবা যে বোম্বাস্টিক গুলো ভুলে বসে আছো। এটা হয় না রে ভাই? জি স্যার। মানে এটা প্র্যাকটিস না করতে করতে এই নামে যে ওয়ার্ড আছে এটা ভুলে যাবা। এখন আসো, যে টিচার তোমার খাতা কাটবে, উনি তোমার জন্য বসে বসে, তুমি মনে করো ওয়ার্ড এগুলো মুখস্থ করে, উনিও তো, এটা তো প্রয়োগ নাই, তো এগুলো তো স্বাভাবিক প্রয়োগ হয় না। তো যেহেতু প্রয়োগ নাই, প্রয়োগ হয় না, স্যারেরও হয়তো মাথায় নাই। আবার স্যারের সন্দেহ থাকে যে তুমি তো অনেক কিছু পারো না, স্বাভাবিক স্বাভাবিক তুই একটা জিনিস ভুল করছো। তখন যখন এরকম বোম্বাস্টিক একটা ওয়ার্ড লেখে, তখন আবার তোমার হাতে লেখা খারাপ,
তখন স্যারে মনে করে যে কি নাকি লেখছে ও দূর কেটে দিই। সে এরকম করবে না যে ও আল্লাহ ও কি লিখছে একটু ভেরিফাই করি, যাই ডিকশনারিটা ঘেটে আসি, ও ও ওয়াও ওইটা দারুণ লিখেছে, এই এটা করবে না। সে তোমার প্রতি এমনি সন্দেহ থাকে। এরপরে আবার ধরো সে তো খুঁটি খুঁটি দেখার তো ধৈর্য থাকে না তার, হাতে লাগা খারাপ তোমার আবার, তখন সবকিছু মিলে সে ডিসিশন নেয় যে দূর এটা হয় না, পারে নাই। কারণ আর ওই যে এর অবস্থা তখন এই সাকিবের মতো হয়ে যায়। হ্যাঁ এই এই জন্য আমি এই সেন্স থেকে বলতেছি ভাই, করো না। আর হলো অন্য কোনো কিছু নাই, এই সেন্স থেকে আমার কাছে মনে হয় যে এটা করা মনে হয় রিস্কি। কথা বুঝতে পেরেছো? স্যার এই এটা করলেই যে তুমি একেবারে ব্রাহ্মণ হয়ে যাবা, আর এটা এই জিআরই টাইপের ওয়ার্ড গুলো না লিখলে তুমি নমশূদ্র থাকবা, এমন কোনো কথা না। তুমি এখানে ডিসলাইক লিখলেও, তুমি এখানে হেট লিখলেও, বড় বাক্য, আসল কথা হচ্ছে তুমি বাক্যটা বড় করতে পারো কত, সুন্দর প্রেজেন্টেশন দিতে পারো কত, ওয়ার্ডিংটা খুব জরুরি কিছু না। আর এই জিআরই মার্কা ওয়ার্ডিং দিয়ে তুমি জাতুরে যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। নিশ্চয়তা নাই মানে কি, দরকারই নেই। আমি ক্লিয়ার, এগুলো শুধু জাস্ট ওই তোমার পরীক্ষা টরীক্ষা যখন ধরবে যে ভাই এটা দিয়ে একটা বাক্য বানাতো দেখি, পরীক্ষা আসে না জি স্যার। সেটার জন্য, এটার এমসিকিউ পরীক্ষা আসে এটা দিয়া এটার অর্থ বলতো দেখি, ওইটার জন্য, ওইটা শুধু ওই প্রিপারেশনের জন্য, কিন্তু আসলে তোমার এই রিটেন ইংলিশে ব্যবহার করার দরকার নেই। Okay. আর তোমরা পড়তে পড়তে এমনি বুঝে ফেলবা যে ঠিক আছে এগুলা এটা আমার মাথায় আসতেছে, ব্যবহার করতে পারতেছি, শেষ। আর বোম্বাস্টিকের ধরনও তোমরা দেখবা, তখন নিজেরাই ডিসিশন নিবা যে ভাই কোন রকমের অর্থটা বুঝতে পারলেই বাঁচি, আর দরকার নেই। এম আই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। তো এখন আমার আরো একটু ভালো লাগতেছে যে আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম, ওইটা অনেক দিন ধরে আমার মাথায় ছিল যে এভাবে শীটটা বানাবো এবং এইভাবে আমি রেডি করব। অবশ্যই কাজটা সম্পাদন করতে পেরেছি, একটা মানে আমি বলবো যে একটা কমপ্লিট ইয়ে দিতে পেরেছি তোমাদেরকে। ধরো এর বাইরেও, বারবার ওই কথাটা বলতেছি, এর বাইরেও প্রচুর শব্দ আছে ভাই, অবশ্যই আছে, এবং সেটা আমি না বলে দিলেও তো তোমরা জানো আছে। কিন্তু আমি ওইটা তোমাদেরকে বারবার বলতে চাচ্ছি যে তুমি এখন তোমার একটা স্টেক পেয়েছো, এই স্টেক তোমার, এই স্টেক থেকে তুমি 200 টার্গেট করেছো, 400 করেছো, 500 করেছো, 800 করেছো, তবে ভাই এই 813 বাইরে আমি মনে করি যে আপাতত আর যাওয়ার দরকার নেই। 813 পর্যন্ত যদি একদম সুন্দরভাবে উঠে যেতে পারো তাইলে ছেড়ে দাও, কারণ তোমার অন্য পড়াও তো আছে রে বাবা, তাই না? এখন আমি তোমার যদি নিশ্চিত করে যে ভাই এভাবে করতে করতে 5,500 ওয়ার্ড পর্যন্ত পড়ে ফেলো, 4,000 ওয়ার্ড পর্যন্ত পড়ে ফেলো, তুমি নিশ্চিত থাকবা ওইটা আসলে বাস্তবসম্মত কথা না। আমার কথা ক্লিয়ার? কথা বলো। জি স্যার। জি স্যার। এই বাস্তব কিন্তু স্টিল বলতেছি, যদি কেউ ওই দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ, যদি কেউ স্টিল মনে করো যে না আমি পারবো, আমি বিশ্ব জয় করতে পারবো, ইনশাল্লাহ তুমি পারবা, চালায় যাও। কেমন? ঠিক আছে। জি স্যার। আর সর্বশেষ কথা বলি ভাই, অনলাইনে টনলাইনে পড়াইতেছি, কি বলবো, বেশি কথা বলতেও পারতেছি না। এই অফলাইনে হলে একটু হয়তো মন খুলে আরো অনেক কথা বলতাম। আহ যাই হোক, এখন যদি পজিটিভলি ইন্সপায়ার্ড হতে চাও, হওয়ারও যথেষ্ট কারণ আছে। সবকিছুই যে একদম ধ্বংস হয়ে যাচ্ছে তা না, আবার হয়ে হয়ে যাচ্ছে কিনা সেটাও আল্লাহই জানে। একটু কি করবা, এখন ছেড়ে দিও না, হ্যাঁ, মোটিভেটেড থাকো, শুরু করে যাও। আহ, একটা লাইফ দিছে, এখন আম, ঈশ্বর এই লাইফটা তো কন্টিনিউ করে যেতে হবে। এখন যতটা পজিটিভ ভাইবটা নিতে পারো, পজিটিভ মোটিভেশন নিতে পারো, সেভাবে লেগে থাকো, কামড়ে ধরে থাকো, ডিরেলড হয়ে যাও না। আর যারা ডিরেল হয়ে আসো, ধরো এমন না যে যে ধরো প্রশ্ন ফার্স্ট আসের বিভিন্ন কাহিনী আসতেছে এই জন্য তুমি আর পড়তেছো না, তুমি মিয়া এর আগে থেকেই পড়তেছো না। বন্ধু আমার কথা বুঝতে পারতেছো? তুমি এর স্যার আগে না থেকে পড়ে তো পড়তেছো। লাভ নাই স্যার, আমার উপায় কথা তো নাই শোনো, স্যার আমাদের। সেটাই আমি আমি এখন যে কথাটা বলছি বুঝছো, যে এমন না যে ধরো ওই পরীক্ষার প্রশ্ন টশ্ন ফাঁস হচ্ছে দেখে তুমি ফার্স্ট পড়তেছো না, তুমি আগে থেকেও পড়তেছো না, তুমি লাইনে চলে আসো, লাইনে চলে আসো বাবা। এই এখন কি করব আর, ওইটার নিয়ে বেশি কথা বলার আসলে আমার স্যার এখানে এগুলো নিয়ে তো প্রয়োজন রাগ নেই। আর অভিমান করলে তো স্যার লাভ নাই স্যার, কার সাথে আর লাভ অভিমান নাই, অভিমান কার করবো সাথে স্যার? কি করবা, আচ্ছা যাক এসব বাড়াই না, পরে আমার পিনিক উঠে বসবে ভাই, আমি কি বলি আল্লাহ জানে। এনিওয়ে, আর আমি এটাকে ধরো ইয়ে করে যেতে চাচ্ছি আর কি। ওকে, তো ছোট বন্ধুরা, ওকে যাও আর সময় নষ্ট না করি। আগামী সপ্তাহ যে দুই দিন ক্লাস হবে, সম্ভবত একদিন রবিবার, আরেকদিন কি আমি এটা সিলেক্ট করে ফিজিক্যাল ক্লাসের সাথে আমি তোমাদেরকে মেসেজ দিয়ে দিব, আর পরীক্ষার তারিখটাও দিয়ে দিব। ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। আমি এগুলো আপলোড করে দিচ্ছি। বাই। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।